আজকে আমরা সিক্স ক্লাসে আমরা আহ, এই ফিফথ ক্লাস পর্যন্ত আমরা যা যা করছি একটা ফার্স্ট অ্যাসাইনমেন্টের একটা রেজাল্টস কিরকম আসবে একটা অ্যাসাইনমেন্ট আজকে আমি দিয়ে দিব এবং একটা প্রজেক্ট ফেটাল হেলথের সিচুয়েশন ক্লাসিফায়ার্স ডিটেকশনের আমরা একটা প্রজেক্ট রান করব। গত ক্লাসে আমরা যেভাবে প্রজেক্ট রান করছি সেভাবে আমরা অনেকগুলো প্রজেক্ট একসাথে রান করার চেষ্টা করব, যেখানে আলটিমেট টার্গেট হচ্ছে যে ফেটাল হেলথ ক্লাসিফাই করা। তো যার কারণে আমরা যা যা শিখছি এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমরা যা যা শিখছি আমরা সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই অ্যাপ্লাই করব। ইন এ সেন্স আমরা কিন্তু এখন যেহেতু অ্যাপ্লাই করা শিখছি, সুতরাং আমাদের এখন প্রত্যেকটা আউটপুটই আমাদের দেখা লাগবে যে আমরা সেকেন্ড ক্লাসে কি করছিলাম, থার্ড ক্লাসে কি করছিলাম, দেন আমরা কি কি জিনিস অ্যাপ্লাই করছিলাম, এগুলো সবকটা আমরা অ্যাপ্লাই করব এবং ওয়ান আফটার ওয়ান আমাদের ওইটার আবার একটা রেজাল্টস ভ্যালিয়েশনও বের করব আমরা। আচ্ছা, সো আমরা আজকে ফেটাল হেলথটা বের করতে গিয়ে 4 5 3 4 5 আমরা সবকিছু অ্যাপ্লাই করব এবং আহ, কিছু ডিপে ঢুকবো, আহ, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে কিছু ডিপে ঢুকবো। সো এখানে আমি কিছু অ্যাক্টিভেশন ফাংশন, অপটিমাইজার্স এবং হচ্ছে আমাদের কিছু রিসোর্সেস আমি শেয়ার করছি। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে এই রিসোর্সেস গুলো আমরা একটু ফ্রেম আউট করব আজকে ডেটা সেটের উপরে। সো আজকে একটা সিক্স ক্লাস আমরা স্টার্ট করি। ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা ফার্স্টে লাইব্রেরিজ গুলো নিয়ে নিব, যার কারণে লাইব্রেরিজ আমাদের লাগবে। সো এক্সট্রা আমরা কিছু লাইব্রেরি নিই। তো আমাদের অন্যান্য ক্লাসে যতগুলো লাইব্রেরিজ আছে আমরা সেখান থেকে বেসিক কিছু লাইব্রেরিজ নিয়ে নিলাম এবং আমরা আজকের ক্লাসের নাম দিই। সিক্স ক্লাস। সো একটা ডাটা সেট লাগবে। সো আমরা ডাটা সেটটা একটা গিট হাবের লিঙ্ক থেকে আমরা ফেটাল হেলথের একটা ডাটা সেটের লিঙ্ক নিলাম এবং সেই ইউআরএলটা যেটা আমাদের র ডাটা সেটা আমরা ডিএফ নামে একটা ডাটা সেটের মধ্যে রাখলাম এবং আলটিমেটলি আমরা যা যা গত 4টা ক্লাসে করছি, যেহেতু আজকে আমি অ্যাসাইনমেন্ট দিব, সুতরাং প্রত্যেকটা জিনিস আমাদের এখানে অ্যালাইন হবে এবং একটু ডিপে যাব আজকে। গত ক্লাসের চেয়ে আজকে একটু বেশি বড় ডাটা সেট নিলাম। গত ক্লাসেও কলাম ছিল মাত্র 8টা 10টা 11টা এরকম, এবং ব্রো ছিল 1000টা পেশেন্টের। আজকে একটু আমরা 22টা কলামের একটা ডাটা সেট নিলাম। আলটিমেটলি কাজ আমরা যা করছি আমরা তাই করব, শুধু একটু রিকল করা হবে। এখন আমরা যেভাবে ডিএফ এর ইনফোটা দেখার সেভাবে df.info আমরা যদি দেখি, তাহলে এই ডাটা সেটের প্রত্যেকটা কলাম নট নাল নট নাল, তার মানে আলটিমেটলি এখানে নাল ভ্যালুস নাই এবং আমাদের আহ, কোনো ধরনের নাল ভ্যালুস নাই। 0 থেকে একদম 21 পর্যন্ত আমাদের আহ, প্রত্যেকটাই হচ্ছে কলাম ফিচার্স। এর মধ্যে লাস্ট ফিচারটা হচ্ছে ফেটাল হেলথ। সো আমরা যদি এই ডিএফ এর একটু ডিসক্রাইবটা দেখি, তো এখানে 22টা কলামের ডেটার কাউন্ট, মিন, স্ট্যান্ডার্ড, এগুলো আমরা দেখছি যে এগুলো স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন। আমরা এখন দেখবো যে কোনো মিসিং ভ্যালুস আছে কিনা। সো মিসিং ভ্যালুর জন্য আমরা কি করি, মিসিং ভ্যালুর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে হলো
df.isnal.sum আমরা ইউজ করি। এটা প্রিন্টের মধ্যে রাখলেও কোনো সমস্যা নেই, অথবা আমি যদি সরাসরি লিখি ডিএফ ডাটা সেটের মধ্যে কোনো নাল ভ্যালু আছে কিনা ইজ নাল, সেটা থাকলে সামেশন। কলাম ওয়াইজ আমি দেখতেছি যে আমার এখানে কোনো নাল ভ্যালুস নাই, সব কয়টাই জিরো। সো আমরা এই নাল ভ্যালুস চেক করার পর আমরা অ্যাজ ইউজুয়াল যেটা চেক করব সেটা হচ্ছে যে আমাদের ফেটাল হেলথের সাইজ বা সেটার কাউন্ট কতটুকু আছে। আমরা যদি ডিএফ ডট ডিএফ এর মধ্যে তো আমাদের অনেকগুলো কলাম আছে, আমরা ফেটাল হেলথ যে কলামটা সেটার যদি ভ্যালুস কাউন্ট করি, যে এখানে দেখতেছি ওয়ান, মানে ফেটাল হেলথ ওয়ান নামে একটা লেবেল করা আছে, যেটা পেশেন্ট 1655, ধরতেছি ফেটাল হেলথের অবস্থা ভালো। টু মানে হচ্ছে একটু খারাপ, 295 জন। আর ফেটাল হেলথ মানে, ফেটাল হেলথ মূলত যেই গর্ভবতী মাদের বাচ্চারা দেখা গেছে যে মানে গর্ভবতী মায়ের গর্ভে সন্তান সন্তানের যে কন্ডিশন, এই কন্ডিশনের উপরে একটা ডেটা সেট পাবলিক হেলথের। সো আমাদের এখানে তার আহ, প্রত্যেকটা ডেটারই একটা স্পেসিফিক মানে আছে। আমি গত ক্লাসে দেখাইছিলাম যে ডেটা সেট সম্বন্ধে যদি আমি জানতে চাই, তাহলে ওই ডেটা সেটে একটু ডিসক্রাইবে যেতে হবে। মিন ভ্যালু দিয়ে কি, মানে মিন ভ্যালু অফ শর্ট টার্ম ভেরিয়েবিলিটি, দেন কোন দ্বারা, কোন ডেটার দ্বারা আসলে কি বোঝাচ্ছে। আমরা এতটুকু বুঝতেছি যে আমাদের টার্গেটের যেই কলাম ফেটাল হেলথ, সেটা 1 2 3 তিনটা ক্যাটাগরির হেলথ কন্ডিশন আছে, যেখানে তিনটা, এবং সেটা কিন্তু ইমব্যালেন্সড অবস্থায় আছে, মানে ভালো পেশেন্টের সংখ্যাই বেশি, খারাপ পেশেন্ট এবং খুবই খারাপ ফেটাল হেলথ সেটার সংখ্যা কম। এখন আমরা হচ্ছে এই ফেটাল হেলথের সাইজ ভ্যালুস কাউন্ট আমরা করে ফেলছি। এখন আমরা একটু, গতবার আমরা অ্যানালাইসিস করছিলাম, আমরা আরএফএ অ্যানালাইসিস করছিলাম, এখন আমরা একটু ইউনিভেরিয়েট অ্যানালাইসিসটা দেখি। ইউনিভেরিয়েট অ্যানালাইসিস আমি যারা ফিচার সিলেকশনে আমি কথা বলছিলাম সেখানে আমি বলছিলাম যে এক একটা অ্যানালাইসিসের উদ্দেশ্য এবং পার্সপেক্টিভ এক এক রকম। সো ইউনিভেরিয়েট অ্যানালাইসিস করার জন্য আমি একটু এটার আগে চার্টটা দেখি। বেজ লাইনটাকে আমি ট্রু করে দিলাম ব্লু কালারের, এবং ডিস্ট্রিবিউশন বেজ লাইন, এবং এটার বক্স প্লটিং অ্যাট এ টাইম দুইটা আমি দেখবো, সি বন্ড দিয়ে একটা হিস্টোগ্রাম, একটা বক্স প্লট। সো আমরা দেখতেছি যে আমার বেজ লাইন ভ্যালু 120 থেকে 140-এর মধ্যে বেজ লাইন ভ্যালু আছে, এবং এই ভ্যালুর কাউন্টিংটাও র্যান্ডম। 130 থেকে 140 ভ্যালু, বেজ লাইনে যতগুলো ভ্যালু আছে আমি যদি ভ্যালুগুলো দেখি, তাহলে বেজ লাইনের ভ্যালু 120 থেকে 140-এর মধ্যেই সবচেয়ে বেশি। এখন বেজ লাইনের ভ্যালু আসলে কি, এটা আমাকে, যে হচ্ছে ডাটা সেটের ওনার, তার সাথে বসে আমাকে আলাপ করতে হবে যে বেজ লাইনের ভ্যালুটা কি। আমি অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট আমি দেখবো হচ্ছে বেজ লাইনের কোরিলেশন। ঠিক আছে। সো বেজ লাইনের কোরিলেশন দেখার জন্য আমি যদি কর দিই, তাহলে আমি কিন্তু এখানে একটা কোরিলেশন দেখতে পাবো যে আমার বেজ লাইন ভ্যালুর সাথে বেজ লাইনের কোরিলেশন তো 100%। এবং কোন কোরিলেশন গুলো আমার টার্গেটের সাথে খুবই অ্যালাইনড, যদি আমি ফেটাল হেলথের সাথে যদি বেজ লাইনের ধরি, এইখানে আমি দেখলেই বুঝতে পারবো এই ফেটাল হেলথের সাথে আমার বেজ লাইনের, মানে এই কলামটা আমি শুধু দেখবো যে আমার প্রত্যেকটা 22টা কলাম তো, সো এই 22টা কলামের ভ্যালুগুলো কি অবস্থা। আমি দেখতেছি যে বেজ লাইনটা 0.14, মানে জিরোর কাছাকাছি। আমি যদি আরো এদিকে যাই 0.13, এই যে এ হচ্ছে খুব হাইলি কোরিলেট, পজিটিভলি হাইলি কোরিলেট। ঠিক আছে, ওয়ানের কাছাকাছি। এই কলামটার নাম কি? কলামটার নাম হচ্ছে প্রলংজিউড, তাই তো, প্রলংজিউড ডিসিলারেশনস। এটা দিয়ে কি মিনিং করতেছে আমরা এটা দেখব। এবং অ্যাবনর্মাল শর্ট টার্ম ভেরিয়েবিলিটি, তার মানে বাচ্চার অবস্থা, তার দেহের ভিতরে কি অবস্থায় আছে, এই কলামটা নিয়ে আমরা ঘাটাঘাটি করব। সো এই কলামটা আমার ফেটাল হেলথের কন্ডিশন ডিটেকশনে খুব হাইলি কোরিলেট, এটা আমরা বুঝতেছি। কি এটা, সেটা বোঝার জন্য আমরা এটা স্পেশালাইজ যে ডাক্তারের সাথে কথা বলতে পারি, গুগল করতে পারি। সো এই আমি দেখতে পারতেছি প্রত্যেকটা কোরিলেশন ফেটাল হেলথের সাথে এরকম। নেগেটিভলি কোরিলেট, খুব ভালো কোরিলেট হচ্ছে 0.2 মাইনাস,
এবারে এগুলো হচ্ছে সবই হচ্ছে কোরিলেশন, আমরা দেখলাম ফেটাল হেলথ অন্যান্য ডাটা সেটের সাথে তার কোরিলেশন। এখন যদি আমি ইউনিভেরিয়েট অ্যানালাইসিস করি ফিচার সিলেকশন, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আমার কোন ডাটাটা কি অবস্থায় আছে। এখন আমি কোরিলেশনটাকে যদি একটা হিট ম্যাপ দিয়ে, আমি তো নর্মালি প্লটিং করলাম, এখন যদি আমি একটা হিট ম্যাপ তৈরি করি, এটাকে বলে হচ্ছে বিভাইরেট অ্যানালাইসিস বা হিট ম্যাপ অ্যানালাইসিস। ঠিক আছে। বাই হ্যাঁ, বাই ভ্যারিয়েট। হ্যাঁ। সো হিট ম্যাপ অ্যানালাইসিস আমি যদি করি, বাইভেরিয়েট অ্যানালাইসিস যদি করি, তাহলে আসলে আমরা দেখতে পাবো যে আমার এই অ্যানালাইসিসের ভ্যালুটা আলটিমেটলি কি রকমের আসতেছে। যা আমরা দেখলাম একটু আগে তাই কিন্তু। সো আমার অ্যাকচুয়ালি যা আমি একটু আগে দেখলাম ফিচার কোরিলেশন অ্যানালাইসিসে, তাই, কিন্তু একটু কালারফুল হবে যেহেতু আমি হিট ম্যাপের এখানে সি বর্ন ইউজ করছি এবং হিট ম্যাপ নামে একটা ফাংশন ইউজ করছি। সো যেটা হচ্ছে আমার আলটিমেটলি একটু কালারফুল দিবে। এবং ফেটাল হেলথ আর বেসলাইন ভ্যালু প্রত্যেকটাকে বক্স প্লট এবং টাইটেল দিয়ে সে কিন্তু একটা হিট ম্যাপ আমাকে এখানে দিচ্ছে। একটা হিট ম্যাপ দিচ্ছে হলো কোরিলেশন ভ্যালুর উপরে, আমি যেটা খুব একটা চার্টের মধ্যে দেখতে পারতেছি। এখন এই যে আমি দেখতে পারতেছি যে ফেটাল হেলথের সাথে অন্যান্যগুলোর কোরিলেশন উপর থেকেও দেখতে হতেছে হাইলি কোরিলেট। সো 22টা কলাম তাও আমি দেখতে পারতেছি, কিন্তু এই কলামগুলোর বাহিরে আমার যদি আরো কলাম থাকতো, মানে 22টার জায়গায় যদি 200টা কলাম থাকতো, তাহলে আমার জন্য দেখাটা মুশকিল হতো। সো বেজ লাইন এবং ফেটাল হেলথের মধ্যে ভ্যালুগুলোকে দেখলাম যে আমার যে ফেটাল হেলথের কন্ডিশন যার 1, তার বেজলাইন ভ্যালু আছে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে 120-এর 130-এর একটু আগে ধরলাম, 25 থেকে 140-এর কাছাকাছি বেজলাইন। তার মানে এইখানে হচ্ছে আমার ওয়ানের বেজলাইনের ভ্যালুগুলো আছে। আবার ফেটাল হেলথ একটু খারাপ, ওর বেজলাইন আছে হচ্ছে কিন্তু আমি ধরে নিচ্ছি যে 140-এর উপরে, 140 থেকে বা 138 থেকে 148 পর্যন্ত এর একটা লেন্থ বক্স প্লটিং করে বুঝতে পারতেছে। আবার হচ্ছে ফেটাল হেলথের অবস্থা খুবই খারাপ, 3 নাম্বার লেভেলে আছে, মানে আমি যদি বলি নর্মাল মাইল্ড মডারেট লেভেলে আছে, তাহলে এর ডেটাগুলো আছে কিন্তু 130-এর চেয়ে একটু নিচে, আবার 135 পর্যন্ত এই বেজ লাইনের মধ্যে আছে ভ্যালুগুলো। তার মানে আমি যদি ইম্পর্টেন্ট কোরিলেট ডেটাগুলো পাই, তাহলে আমি বক্স প্লটিং করে কিন্তু এই কোরিলেটেড ডেটাগুলোকে বের করে নিয়ে আসতে পারবো। এখন আমি যদি, গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে প্লটিং গুলো করে আমি এই ফিচার অ্যানালাইসিসে যাওয়ার আগে আমি এটা একটু ফেটাল হেলথের ক্লাস ডিস্ট্রিবিউশন যদি দেখি, অলরেডি আমরা দেখছি যে 1-এর বেশি, 2-এর একটু কম। এখন প্রবলেম হচ্ছে আমি যদি মেশিনকে ট্রেন্ড করি, খুব ভালো করে একটু খেয়াল করা লাগবে, আমি যদি মেশিনকে ট্রেন করি, তাহলে আমার এখন পুরো ডাটা সেটের মধ্যে প্রায় 2100 ডাটা সেটের মধ্যে আমার বেশিরভাগই হচ্ছে নর্মাল, আমার অল্প কিছু আছে যেই ডাটাগুলো হচ্ছে মাইল্ড লেভেল বা মডারেট লেভেলের, যেটা যোগ করলে এই টোটাল তাও 1600 হয় না, এটা দুটো যোগ করলে ম্যাক্সিমাম আমার 500-ও কম হয়। তাহলে এই যে ইমব্যালেন্স, তো যদি কোনো কারণে মেশিন ট্রেন্ড হইতে গিয়ে বেশিরভাগ সব হচ্ছে হেলদি ডেটা বা নর্মাল ডেটা দিয়ে সে ট্রেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু আমি পরে কোনো ধরনের পেশেন্টের ডেটা দিলে আমার মেশিন কিন্তু তাকে ডিটেক্ট করতে পারবে না। সো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এটা ইমব্যালেন্সড। গতকালকে আমি একটা ব্যালেন্স ডাটা সেট নিয়েছিলাম যেটা খুবই কাছাকাছি ছিল, আর এটা কিন্তু মানে ইমব্যালেন্সড একটা ডেটা সেট। সো আমরা এটার স্ক্যাটার প্লটিং করি বা আদার যাই প্লটিং করি, মূলত আমরা আসলে দেখতে পারবো যে এটার স্যাম্পলগুলো কি ভেরিয়েশনের মধ্যে আছে। সো আমি আজকে যদি আমরা একটু ফোর্থ ক্লাসে বা ফিফথ ক্লাসের অ্যানালাইসিস গুলো দেখি, তাহলে আমরা দেখবো যে আমরা ফোর্থ ক্লাসে কিন্তু কি করছিলাম, ডেটা ম্যানিপুলেশন করছিলাম, ডেটাকে বিভিন্নভাবে আমরা চেঞ্জ করছিলাম। আবার যদি আমরা ফোর্থ ক্লাসে দেখি, তাহলে আমরা দেখবো যে আমরা মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করার জন্য ইমপিউট করছিলাম। ফার্স্টে আমরা চিন্তা করছিলাম যে আমার ডাটা সেটটা, র ডাটা সেটটাকে আমি আলাদা করে নিব, যে এটা কোনো নাল ভ্যালু আছে কিনা, র ডাটা সেটে এটার মধ্যে কোনো ধরনের ভ্যালু যদি না থাকে, তাহলে আমরা ইমপিউট ইউজ করতে পারি অথবা মিন ইউজ করতে পারি। সো আমরা আজকে ইমপিউট ইউজ করে এটাকে
আগে অ্যানালাইসিস করি, যেহেতু আমাদের এখানে কোনো নাল নাই। তারপরও আমরা সিম্পল ইম্পিউটার দিব, যেহেতু 2100টা রো 22টা কলাম, হিউজ পরিমাণ ডেটা সেট। সো সিম্পল ইম্পিউটার করলে আমি যদি মিন করে নিই, যেটা আমরা গত ক্লাসে করছিলাম, এবং আমরা আসলে এই ডাটা সেটটাকে একটু ড্রপ করে দিই, তো আমরা একটা নতুন ডাটা সেট নিই, যেখানে ইম্পিউট করলে আমার মেইন ডাটা সেটটাকে আমি ড্রপ করে দিতে পারবো। ধরলাম যে ডিএফ নিউ নামে একটা নেই, ইকুয়ালস টু, আমি ধরেন ডিএফ ড্রপ করে দিই। তো ইনপুটটা দিয়ে স্যার কি হয় ইনপুট? ওই ইম্পিউট ডেটা দিয়ে। ইম্পিউট দিয়ে যেটা হয় যে আমার পুরো ডাটা সেটের মধ্যে যদি কোনো ধরনের স্ট্র্যাটেজিক কোনো একটা সেল, স্পেসিফিক কোনো একটা সেলে যদি ডেটা না থাকে, ধরেন আমার এই পুরো কলাম আছে, কলাম ওয়াইজ প্রত্যেকটা কলামের তো একটা নির্দিষ্ট ভ্যালু আছে। সো আমি বেজ লাইনটা দিয়ে বুঝাই, এখানে আমার 2100টা ডেটা আছে, তার মানে 2100টা আমার রো আছে। সো আমি দেখলাম যে এইখানের কোনো একটা রো, সাপোজ 1600 বা 1700 নম্বর রো এর একটা সেল আমার ফাঁকা। যদি ইজ নাল দিয়ে আমি বুঝতেছি যে আমার কোনো নাল ভ্যালু নাই, আমি দেখছি চেক করে। তারপরেও যদি হিডেন কোনো ভ্যালুস থেকে থাকে, তাহলে সে এই কলামের, সাপোজ ভ্যালুটা, তো আমি বেজ লাইন দিয়ে বুঝাই যে আমার ভ্যালুটা কিন্তু 120 থেকে 140-এর মধ্যেই কিন্তু ভ্যালুগুলো সব আছে। সো আমার ইম্পিউট ভ্যালু যেহেতু নাই, আমি যদি পুরোটাকে ড্রপ করে দিতে পারি একটা, আর ইম্পিউট যেটা করবে সেটা হচ্ছে এই ভ্যালুর একটা মিন অথবা মিডিয়ান অথবা মুড, যেটা আমি বলে দিব সেটা করে একটা ভ্যালু বসাই দিবে এই কলামের ভ্যালুর উপর বেস করে। ঠিক আছে। এখন আচ্ছা। আমার এখানে হচ্ছে টার্গেটেড কলামগুলো কি, আমি আরেকবার একটু দেখে নিই যে আমার এখানে এর আগে যেটা আমরা করছিলাম সেখানে তো আমাদের ছিল পেশেন্ট আইডি ছিল, ওইটাকে আমরা ড্রপ করে নিছিলাম। এখানে কোনো আইডি নাই, বেস ভ্যালু লাগবে। তার মানে শুধু আমি যদি ফেটাল হেলথটাকেই যদি ড্রপ করি, তাহলে আমার টার্গেট ভ্যালুটা যদি শুধু ফেটাল হেলথই হয়, তাহলে এটা করে আমি ডিএফ একটা নিউ নিলাম। এখন আমি ডিএফ নিউর মধ্যে সিম্পল ইম্পিউটার করব। তাহলে আমরা যা যা করছিলাম হার্ট ডিজিজ ডিটেকশনের সময় সেই জিনিসগুলোই আমরা করি। শুধু আমার হচ্ছে এই যে সিম্পল ইম্পিউটার কিন্তু আমরা এর আগেও 4 নাম্বার ক্লাসে ইউজ করছিলাম। ইম্পিউট করে ইম্পিউটটাকে আমি ফিট ট্রান্সফর্ম করে আমি ডেটা অ্যারেটা তৈরি করি। তাহলে এখন ডেটা অ্যারেটা তৈরি করলেও পুরো ডাটা সেটের মধ্যে আমি এবার ডেটা অ্যারেটাকে সেট করে দিব। আর সেক্ষেত্রে আমার হচ্ছে ডেটা অ্যারের জন্য আমি একটা নতুন ডিএফ নিব। তো বল, কথা কেটে কেটে যাচ্ছে। আমি ডেটা অ্যারেটা বসাবো, কলাম স্পেসিফিক হচ্ছে এই ডিএফ নিউর যতগুলো কলাম আছে। আমি তো ফেটাল হেলথ বসাই দিছি। আমি যদি এখানে একটু দেখে নিই যে আমার ডিএফ নিউ নামে যেই টেবিলটা আছে, এখানে কিন্তু 21টা কলাম, তার মানে আমার ফেটাল হেলথ পড়ে গেছে। সো যেই কলামটা হচ্ছে আমার টার্গেটেড কলাম, তাকে আমি আগেই ড্রপ করে দিছি। এখন বাকি যে কলামগুলো আছে সেই কলামগুলোতে আমার কোনো ধরনের এমটি সেল থাকা যাবে না। এই জন্য একটা ইম্পিউটার বানাইছি, যেটা স্ট্র্যাটেজি দিছি মিন এন্ড মুড যা ইচ্ছা আপনি সিম্পল ইম্পিউটার দিয়ে গুগল করলেই দেখবেন অনেক ধরনের স্ট্র্যাটেজিতে আপনি ইম্পিউট করতে পারেন। অ্যান্ড ইম্পিউট ট্রান্সফর্ম করছি হচ্ছে আমার ডিএফ নিউ ডাটা সেটের উপরে। এবার ডিএফ নিউর প্রত্যেকটা কলাম কলামে রাখবো, আর এই ডাটা অ্যারেটা ওখানে ডাটা ফ্রেমিং আকারে বসে নতুন একটা আমি ডিএফ ডাটা বসাবো। এখন আমার মূলত এই ডিএফ নিউ ডেটাটা, আচ্ছা পান্ডার ডাটা ফ্রেম আমাদের উপরে, পান্ডার ডাটা ফ্রেমটাকে আমরা একটু ইয়ে করতে হবে। পান্ডার ডাটা ফ্রেম ইম্পোর্ট করা হয়নি।
তো আমি এটা হচ্ছে পান্ডা, তো পিডি নিয়েছিলাম, পান্ডাসের ফুলটা নিলাম, হ্যাঁ পিডি। ওকে, বাংলা ডাটা ফ্রেমটাকে আমাদের ইনপুট করলাম। এইবার আমরা যদি ডিএফ, এখন আমার তিনটা ডাটা সেট হলো, একটা ডিএফ অরিজিনাল ডাটা সেট, একটা হচ্ছে ডিএফ নিউ যেখানে আমার লাস্ট টার্গেটেড কলামটা নাই, আর ডিএফ নিউ ডাটা সেট মানে হচ্ছে এখানে আমার কোন ধরনের নাল, এখন আর কোনো এমটি রোস নাই, প্রত্যেকটাকে সে ইম্পিউট করে ডেটা এরেতে বসায় নিছে। আচ্ছা, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে সিম্পল, আমি এখন ইমপিউট করে ফেলছি। এখন আমার কি করতে হবে, আমার আসলে আমার এই যে নতুন যে ডেটাটা হইলো, এখানে আমার টার্গেটটা তো বসাইতে হবে। সো আমাকে কি করতে হবে, যে এইখানে আলটিমেটলি আমার এই ডিএফ নিউ ডেটা, ডিএফ নিউ ডেটার মধ্যে আমি বসাবো হচ্ছে আমার ফেটাল হেলথটাকে বসাবো। আচ্ছা, আমার ফেটালের মধ্যে বসাবো, এবং ডেটাটা আসবে হচ্ছে হলো আমার ডিএফ এর ফেটাল হেলথ থেকে আসবে। ঠিক আছে, তার মানে ডিএফ এর আমার আলটিমেটলি ডিএফ এর যে ফেটাল হেলথ, এখানে আমার এটা দরকার নেই, আমি জাস্ট ডট ভ্যালু দিয়ে বললেই ও আমার ফেটাল হেলথ থেকে। তাহলে ডিএফ এর এই কলামের যে ভ্যালুগুলো, সেটা ডিএফ নিউ ডেটার মধ্যে কিন্তু আমার, দেখেন ডিএফ নিউ ডেটার মধ্যে কিন্তু আমার ওই ফেটাল হেলথটা নাই, কারণ ওটা আমি ডিএফ নিউতেই ফেলাই দিছিলাম। সো এখন এটা আমি জাস্ট এখানে ইনভলভ করব। এখন আমার ডিএফ নিউ ডেটা যেটা, সেখানে হচ্ছে আমার টার্গেটেড ভ্যালু চলে আসছে যে 22টা কলাম। সো এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে আমার ইনপুটগুলোকে বলে দেয়া যে আমার ইনপুটগুলো কি হবে, আর হচ্ছে আমার ওই ইনপুট ওয়াইজ আমার আউটপুটটাকে সেট করতে হবে। সো এখন আলটিমেটলি আমি একটা র্যান্ডম মেশিন লার্নিং এর একটা ক্লাসিফায়ার যদি এখানে দেখাই, যে আমরা আসলে র্যান্ডম কিছু জিনিস এখানে চেক দিব, যে আমি এখানে পুরো ভ্যালুটা আছে আমার ডিএফ ডেটার মধ্যে। সো আমরা এখানে কিছু জিনিস র্যান্ডম ইউজ করার জন্য মেশিন লার্নিং এর কিছু ক্লাসিফায়ার আমি নিয়ে নিই যেগুলো আমার লাগবে। আচ্ছা, এখানে আমরা আজকে মেশিন লার্নিংটা শুরু করব। এমন এমএল এর আসলে সাবসেট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাবিলিটি টু অটোমেটিক্যালি লার্ন অ্যান্ড ইমপ্রুভ ফ্রম এক্সপিরিয়েন্স। আমি এগুলো একটু লিখে দিছি, আই ইন এমএল। সো এ ব্রড কনসেপ্ট, আমরা মেশিন লার্নিং এর যতগুলো মডেল, এক্সিস্টিং মডেল, সেই মডেলগুলোকে নেওয়ার জন্য আমরা এখানে, এবং ট্রেন টেস্ট স্প্লিট তো আমি গত ক্লাসে দেখাইছি, ক্লাসিফিকেশন রিপোর্ট কিভাবে তৈরি করতে হয়। এখন এক্সিস্টিং মডেলের মধ্যে লজিস্টিক রিগ্রেশন, এটা হচ্ছে সাইকিট লার্নের মধ্যেই এই লিনিয়ার মডেলে আছে। এনসেম্বলের মধ্যে র্যান্ডম ফরেস্ট, গ্রেডিয়েন্ট বুস্টিং, অ্যাডা বুস্ট, এগুলো সব হচ্ছে এক্সিস্টিং মডেল, এবং প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা অ্যালগোরিদম আছে। ডিসিশন ট্রির অ্যালগোরিদম হচ্ছে একরকম। সাপোর্ট ভেক্টর মেশিন, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারের একটা এসভিসি আমি একটা ফাইল নিলাম। দেন কে নিয়ারেস্ট ক্লাসিফায়ার, এটা নেইবারসের একটা সাইকিট লার্নের মডেল। এক্সজিবি ক্লাসিফায়ার, এবং ক্লাস্টারের জন্য কে মিনস। আমাদের যেহেতু এখানে ক্লাস্টার করা লাগবে না, যদি এটা আনসুপারভাইজড ডেটা হইতো তাহলে ক্লাস্টার করা লাগতো। তো এইখানে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা সাইকিট লার্নে যদি যাই, সাইকিট লার্নে গিয়ে স্যার স্যার আমরা, স্যার স্যার হ্যাঁ স্যার, ওই পেজটাই যান, মানে এই পেজ, আগের ইয়ে। হ্যাঁ বলো। না, এখানে যে এগুলো র্যান্ডম ক্লাসিফায়ার, গ্রেডিয়েন্ট বুস্টিং, এগুলো কি মেশিন লার্নিং এর বিভিন্ন মডেল? ক্লাসিফায়ার্স, মডেল, এক্সিস্টিং মডেল। ক্লাসিফায়ার, ক্লাসিফায়ারটা কি করে মডেলিং? ক্লাসিফায়ারটা হচ্ছে যেই টার্গেটটা আমি বলে দিব সেটাকে সে ক্লাসিফাই করবে। আমাদের এখানে ক্লাস আছে তো তিনটা, 1 2 3, নর্মাল, মাইল্ড, মডারেট। সো এইখানে প্রত্যেকটা ক্লাসিফায়ারের উদ্দেশ্য হচ্ছে ওখানে টার্গেটটাকে ফাইন্ড আউট করা। আমি ট্রেনিং কিছু ডেটা সেট দিয়ে ট্রেন করে দিব মডেলটাকে। দেন আমি যখন টেস্ট ডেটা দিব,
তখন সে অ্যাকুরেটলি টার্গেটটাকে প্রেডিক্ট করতে পারবে। যদি পারে তাহলে আমরা সেটাকে বলছি ট্রু পজিটিভ। ঠিক আছে? আর ক্লাসিফায়ার এই কাজটা করে, তাই বলছেন? ক্লাসিফায়ার এই ক্লাসিফায়ার এই কাজটা কাজটা। করে, এই কাজটা করে, মডেল অ্যালগোরিদমটা এই কাজটা করে। সো আপনি যদি মেশিন লার্নিং এমএল ক্লাসিফায়ার্স দিয়ে সার্চ দেন, দেখবেন যে একটা র্যান্ডম, আমি তো আপনাদেরকে জিমিনাই অ্যাডন্স দেখাইছিলাম, এইখানে চমৎকারভাবে বলা আছে যে ক্লাসিফায়ার্স আছে সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদমস। সো এখানে যতগুলো আপনি অ্যালগোরিদমসই দেখবেন, এখানে প্রত্যেকটা হচ্ছে যে মেডিকেল ডায়াগনোসিস, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, কাস্টমার প্রেডিকশন, ইমেজ ক্লাসিফিকেশন, সব কিছুই কিন্তু এই ক্লাসিফায়ারগুলো করতে পারে। এখন আপনি যদি সাইকিট লার্নের মধ্যে যান, সাইকিট লার্ন হচ্ছে একটা ফ্রি প্ল্যাটফর্ম, আমি আগেই দেখাইছিলাম। সাইকিট লার্নের মধ্যে এই ক্লাসিফায়ারগুলো, এই যে আমি ক্লাসিফিকেশনে যদি আপনি যান, সো যেহেতু আমরা সুপারভাইজ ডেটা নিচ্ছি এবং খুবই ডিসক্রিট, ক্লাসটা খুব ডিসক্রিট, হয় 1 নাই 2 নাই 3। যদি ডাটা সেটের মধ্যে আমি যাই তাহলে দেখবো যে আমার ডেটা সেটটা কিন্তু ডিসক্রিট। এই এতগুলো রেজাল্টের উপরে ভিত্তি করে আমি বুঝতেছি যে সে নর্মাল, ফেটালের কন্ডিশন নর্মাল, কন্ডিশন মাইল্ড, কন্ডিশন মডারেট। এর বাইরে, এই তিনটার বাইরে কিন্তু আমার কোনো রেজাল্ট নাই। এটাকে আমরা বলি হচ্ছে ডিসক্রিট অ্যানালাইসিস। সো আমি এখানে দেখবেন আপনার রিগ্রেশন আমি করাবো 11 নম্বর ক্লাসে। সো ক্লাসিফিকেশনের সিএসবি বা এক্সেল ডাটা শিটের মধ্যে আপনারা যদি যান তাহলে দেখবেন যে এই সুপারভাইজ লার্নিং এর লিনিয়ার মডেলসে যদি যান, অনেক লিনিয়ার মডেলস আছে। কার্নেলের সাপোর্ট ভেক্টর মেশিন, স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, নিয়ারেস্ট নেইবার, গসিয়ান প্রসেস, এইখানে যে নেইব বায়াস, ডিসিশন ট্রি, গ্রেডিয়েন্ট র্যান্ডম বুস্টিং, এগুলো হচ্ছে সবই ক্লাসিফাই করে। সো আমি যেরকম এই ক্লাসিফাই করার আগে, এর আগে ফিচার সিলেকশন প্রসেস দেখেছিলাম, আরএফই, এরকম অনেকগুলো ফিচার সিলেকশন নিয়ে আমরা কিন্তু গল্প করছিলাম। সো আপনি এখান থেকে যে কোনো ফিচার সিলেকশনই অ্যাপ্লাই করতে পারেন আপনার ফিচারকে, অথবা ম্যানুয়ালি আপনি ড্রপ করে দিতে পারেন কলামকে, যেটা দরকার শুধু সেগুলো নিয়ে আপনি একটা ডাটা সেট বানায় মেশিনকে ট্রেন করতে পারেন। আবার আপনি যখন মেশিনকে ট্রেন্ড করবেন তখন তো একটা মডেল লাগবে। সো ওই মডেলটা যদি মেশিন লার্নিং হয় তাহলে এইখানে যতগুলো আমি দেখাইলাম এর যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। আমি সবকটাই ইউজ করব, করে করবো ইন এ সেন্স আপনি বুঝবেন যে এইটা দিয়ে ভালো আসছে, এটা দিয়ে খারাপ আসছে। আপনি বলবেন যে কেন স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে খারাপ আসলো, কেন লজিস্টিক রিগ্রেশন মানে সরি এই র্যান্ডম ফরেস্ট দিয়ে ভালো আসলো, যেহেতু আমরা ডিসক্রিট ক্লাসিফাই করব। সো এই জিনিসটা আপনি একটু কম্পারিজন বোঝার জন্য। এবং ফর দ্য টাইম বিং, স্যার অ্যানালাইসিস করার আগে ডেটা ডিস্ট্রিবিউশন কি চেক করে নেওয়া লাগবে। লিঙ্ক, সিপিরো, উইক টেস্ট, লেভিনি পি টেস্ট, হিস্টোগ্রাম, স্কিউনেস, কার্থোসিস। হ্যাঁ, এইগুলো আসলে তো আমরা গত ক্লাসগুলোতে দেখাইছি, এই জন্য আজকে আর দেখালাম না। আজকে মডেল ট্রেন্ডে চলে আছে এই কার্থোসিস, স্কিউনেস, হিস্টোগ্রাম, এগুলো তো আপনি করবেনই আপনার ডাটা সেটটা বোঝার জন্য যে আমার ডাটা সেটের এখন অবস্থাটা কি, বা এটার মানে ভ্যালুগুলো আমার টার্গেটকে পাওয়ার জন্য কতটুকু পারফেক্টলি ডেটাগুলো রেডি আছে। প্রি প্রসেস করার যা যা আছে আপনি সবই করবেন। আজকে আমি প্রি প্রসেসের মধ্যে শুধু ইনপিউটটা করছি, করে আমি যতগুলো আমার এমটি সেল ছিল সেগুলোকে ফিল আপ করছি। আজকে আমি এতটুকুই করছি। এখন যেহেতু আমি মেশিন লার্নিং এ ঢুকবো, সো আশিক রহমান হিমেল আমাকে যে আচ্ছা, কোশ্চেনটা করছেন, টার্গেট বলতে কাকে বোঝাচ্ছেন? যে মডেলটা ট্রেন করছেন সেই মডেলটাই কি টার্গেট? যেই মডেলটাকে ট্রেন করছি সেটা টার্গেট না। টার্গেট হচ্ছে আমার এই ডাটা সেটে যতগুলো পেশেন্টের যে ডেটা, এক একটা পেশেন্টের তো প্রায় 22টা ডেটা এখানে আছে। সো একটা পেশেন্টের 22টা ডেটা, তাইলে আমার এই 2100 পেশেন্টের কি 22টা করে ডেটা আছে। সো এর মধ্যে 21টা ডেটাই তো হচ্ছে তার ওই প্রবলেমের ওরিয়েন্টেড ডেটা, ওই প্রবলেমটা হওয়ার জন্য ও আচ্ছা, যতগুলো ইনপুট 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 ডাটাকে ডেটা। আমি হ্যাঁ, টার্গেট। না, ইনপুট ডেটা তো আমার মডেলকে বোঝাচ্ছি যে এটা আমার ইনপুট, কিন্তু টার্গেট হচ্ছে আমার আউটপুট। এইটা হচ্ছে আমার টার্গেট।
যে ফেটালটা কি ভালো, না মাইল্ডলি খারাপ, নাকি মডারেটলি খারাপ অবস্থায় আছে। ও, বুঝতে পারছি। আউটপুটটা হচ্ছে টার্গেট, আউটপুটটা হচ্ছে আউটপুটটা হচ্ছে টার্গেট। টার্গেট, রাইট, আউটপুটটা হচ্ছে টার্গেট। ক্লাসিফাই করতে হবে আউটপুটটাকে। এখন আউটপুটটাকে যদি আমি ক্লাসিফাই করি, তখন আউটপুটটাকে যদি সে পারফেক্টলি ক্লাসিফাই করতে পারে, তাইলে আমি তাকে বলছি হচ্ছে ট্রু পজিটিভ। যে আহ, আমি গত ক্লাসে একটা কনফিউশন ম্যাট্রিক্স দেখাইছিলাম, যেখানে আমি ট্রেন করার জন্য কিছু ভ্যালু, আমি ট্রেন ভ্যালু দিয়ে দিছি, ভ্যালিডেট করার জন্য কিছু ভ্যালু দিয়ে দিছি, আর হচ্ছে প্রিডিকশন করার জন্য আমার কিছু টার্গেটেড ভ্যালু দিয়ে দিছি, টেস্টেড ভ্যালু। সো এই ভ্যালু দুইটা দেওয়ার পর আমার যদি দেখা যায় যে ও আলটিমেটলি আমার প্রিডিক্ট করতে পারছে, ঠিক আছে, তাহলে এই আমরা সেটাকে বলি যে মেশিন ট্রুলি ধরতে পারছে, যেটা তার টার্গেটেড ভ্যালু সেটাকে সে ধরতে পারছে। আর যদি সে ফলসলি, যেমন আমি এইটা দিয়ে বুঝাই, এখানে খুব ভালো করে আপনি এই জায়গাটা একটু বোঝেন। একটা নর্মালে, যেহেতু আমাদের তিনটা ক্লাস, আমি তিনটা ক্লাসের একটা নর্মালাইজড কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে বুঝাই। আচ্ছা, এটা দিয়ে বুঝি। আচ্ছা, খুব ভালো, একটু ঘোলা আসতেছে, বাট বোঝার চেষ্টা করেন আর কি। হ্যাঁ, ধরেন হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে, অ্যাকচুয়াল লেভেল সেট করা আছে ABC। মিনস 1 2 3, আজকের ডাটা সেটে ফিটাল হেলথে। এবং প্রিডিক্টেড করার জন্য আমি ওই ট্রেন্ড করার যে মডেলটা, ওই মডেলটা হচ্ছে আমার একটা লেভেল তৈরি করে রাখছি যে প্রিডিক্ট করবে। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, মানে আমার টেস্ট ডেটা হিসাবে আমি নিচ্ছি পেশেন্টের। ধরেন 2100-র মধ্যে আমি 500টা ডেটা সেটকে আলাদা করে ফেললাম, যেটা আমি টেস্ট করব পরে, যেটা আমি গত ক্লাসে ট্রেন টেস্ট স্প্লিট করে কিন্তু ভাগ করে ফেলছিলাম। যে টেস্টের জন্য কিছু ডেটা 20% বা 30% বা 15%, আর বাকি 85 অথবা 70% হচ্ছে আমার ট্রেন্ড করার জন্য। সো যখন আমি ট্রেন্ড করব, তখন তো আমাকে সেম ভাবে একের ডেটা, দুইয়ের ডেটা, তিনের ডেটা, তিন লেভেলের ডেটা দিয়েই তো মেশিনকে ট্রেন করতে হবে। মেশিন যাতে বোঝে এইটা এইটা এটা এটা ইনপুট হইলে সে নর্মাল, এটা 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 ইনপুট হইলে, এই রেঞ্জের মধ্যে ইনপুট হইলে সে মাইল্ড, এই রেঞ্জের মধ্যে ইনপুট হইলে সে মডারেট। এটা তো মেশিনকে আমাকে বোঝাইতে হবে। সেই বোঝানোর জন্য আমি ইউজ করবো হচ্ছে ক্লাসিফায়ার মডেলগুলো। ঠিক আছে। আর বোঝা যখন তার হয়ে যাবে, তখন সেটা আমি আবার কিছু ডেটা সেট দিয়ে ভ্যালিডেট করব, যে সে অ্যাকচুয়ালি ওই ডেটাটা ধরতে পারতেছে কিনা, ট্রেন্ড হচ্ছে কিনা। এটা হচ্ছে আমার ট্রেন মডেলের কাজ। ওই ট্রেন মডেলের মধ্যে পরে আমি র্যান্ডম ডেটা দিব, দিয়ে যদি সে প্রিডিক্টেড ভ্যালু আর এই ট্রুলি ভ্যালু যদি সে ধরতে পারে, ধরেন 1044টা ভ্যালুর মধ্যে সে বললো হচ্ছে 885টাকে বললো যে ইয়াস, যেটা আমার নর্মাল, ও নর্মালকে নর্মালি বলছে, তাইলে আমি বলতে পারতেছি ওকে, ও 28 বা 29% ও ধরতে পারছে। আর যদি ধরতে না পারে, যদি সে নর্মালকে বলে হচ্ছে বি, তার মানে এটা কি আমার ফলস পজিটিভ। ও নর্মালকে যদি বলে সি, তাহলে এটাও কি আমার ফলস পজিটিভ, সে অন্য কিছু বলতেছে। সো এই প্রিডিক্টেড ভ্যালু আর অ্যাকচুয়াল লেভেল, এটাকে যদি সে অ্যাকচুয়ালি ধরতে পারে, এই ডায়াগোনাল বরাবর যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোকে আমরা বলি হচ্ছে ট্রু পজিটিভ। কথাই বুঝাইতে পারছি? আর কোন এই বরাবর, নিচ ডায়াগোনাল, থেকে? হ্যাঁ, উপর থেকে এই পর্যন্ত, এবং এই উপরের যে ভ্যালুগুলো, সেগুলোকে আমরা বলি হচ্ছে ট্রু নেগেটিভ। এবং ফলস নেগেটিভ হচ্ছে আমার উপরেগুলো যদি অ্যাকচুয়াল, এই যে প্রিডিক্টেড লেভেল তো এখানে ছিল, অ্যাকচুয়াল লেভেল এখানে ছিল, তো আপনি ঘুরাই দেন, আপনি অ্যাকচুয়াল লেভেলটা এবং প্রিডিক্টেড লেভেলটাকে নিয়ে কনফিউশন ম্যাট্রিক্সটাকে যদি তৈরি করেন, তাহলে আপনি ধরতে পারবেন যে আমি কোনটাকে ফলস পজিটিভ বলবো আর কোনটাকে ফলস নেগেটিভ বলবো। আর ফলস পজিটিভ ওইখানে যেহেতু এটা উপরে ছিল, এই যে অ্যাকচুয়াল লেভেল উপরে ছিল, এই জন্য আমি এটাকে বলছি ফলস পজিটিভ। এখানে আবার দেখেন অ্যাকচুয়াল লেভেলটা এইখানে আছে, এই জন্য এই জায়গাটা এসে বলছে ফলস পজিটিভ। বুঝতে পারছি? এটাকে বলে টাইপ 1 ইরর, আর এটাকে বলে টাইপ হ্যাঁ, 2 ইরর। সো কনফিউশন, টাইপ হ্যাঁ, টাইপ টাইপ টু। ওয়ান হচ্ছে যে ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ, সেটা হচ্ছে টাইপ ওয়ান এরর, তাই ফলস না? পজিটিভ, ফলস পজিটিভ হচ্ছে টাইপ 1 ইরর। ঠিক আছে, ফলস পজিটিভ। ট্রু ট্রু আর পজিটিভটা? আর ফলস নেগেটিভ হচ্ছে টাইপ 2 ইরর, ফলস নেগেটিভ। ঠিক আছে।
আর ট্রু নেগেটিভটা? ট্রু নেগেটিভ তো হচ্ছে ইটসেলফ, এটাও তো একটা মানে সে নেগেটিভকে আইডেন্টিফাই করতে পারছে, ট্রুলি সে নেগেটিভকে আইডেন্টিফাই করতে পারছে। পজিটিভকে সে যেভাবে আইডেন্টিফাই করছে, নেগেটিভকেও সে ও, মানে আইডেন্টিফাই করছে, তো এই দুইটাই ভালো। এটা ইরোর না, ঠিক আছে, এটা ইরোর না। ইরোর মানে হচ্ছে ফলস ফলস শুধু ফলস ফলস পজিটিভ হচ্ছে যে ইরোর, টাইপ 1, ফলস পজিটিভ টাইপ 1, আর ফলস নেগেটিভ হচ্ছে টাইপ 2, ঠিক আছে। এগুলা নিয়ে আপনারা যখন আরেকটু দেখবেন, দেখবেন যে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। সো আমরা একটু ইমপ্লিমেন্টেশনে যাওয়ার জন্য আসলে হুম, আসলে তো স্যার, আহ, আহ, ঠিক জিনিসটাকে বেঠিক মনে করলে ওটা টাইপ 1 এরর, আর বেঠিকটাকে ঠিক মনে করলে এটা তো টাইপ 2 এরর, তাই না? সহজ হ্যাঁ কথা হ্যাঁ তো হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমপ্লিমেন্টে যাই। আমরা এখানে সব ধরনের ক্লাসিফায়ারই আমরা ইউজ করব, সেটা আমাদের অ্যাপ্রক্স প্ল্যান। সো আমরা ফার্স্টে কি করি, আমরা ফার্স্টে হচ্ছে আহ, এক ধরনের স্পেসিফিক ডেটা সেটকে আমরা ফিক্সড করে নিই, যেটা আমরা ট্রেন টেস্ট স্প্লিট করছিলাম ফিফথ ক্লাসে। তো আমরা এই ট্রেন টেস্ট স্প্লিট করার জন্য আমরা আসলে কি করছিলাম, আমরা মডেলটাকে, আপনাদের মনে আছে কিনা যে আমরা এক্স এবং ওয়াইতে ভাগ করে নিছিলাম, যে আমাদের ফিচার্সগুলোকে এবং টার্গেটগুলোকে। সো আমরা যদি এখন ফিচার্স এবং টার্গেটগুলোকে যদি আলাদা আলাদাভাবে ভাগ করে নিই, এবং হচ্ছে আমরা যদি আলটিমেটলি সেই ওয়াইজ যদি আমরা ট্রেন করি, ফিচার সিলেকশন আজকে করলাম না, আপনার ফিচার সিলেকশন প্রসেস যেহেতু আমি শিখাই দিছি এর আগেই। সো এক্সে আমি ডিএফ ড্রপ করে দিলাম, সাপোজ হচ্ছে ফেটাল হেলথ। আমরা এখানে আমরা কি করতেছি, আমরা ইনপুটস অ্যান্ড আউটপুটসকে আলাদা করে নিচ্ছি। আমার মেশিনে ইনপুটস থাকবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার আউটপুট বলা থাকবে। সো ইনপুট আউটপুটকে বলার জন্য আমি কি করব, আমার ডিএফ থেকে আমি, যেহেতু আমার ফাইনাল যে ডেটা সেট সেটা হচ্ছে ডিএফ নিউ ডেটা অ্যান্ড ফেটাল হেলথ। সো ডিএফ নিউ ডেটা আমার হচ্ছে আমার মেইন ডেটা সেট, যেটা আমি ইম্পিউট করলাম, অ্যান্ড দেন ফেটাল হেলথ, ফেটাল হেলথ। বানান ভুল হওয়া যাবে না, বানান ভুল হলে আমার কিন্তু আলটিমেটলি আমি আর পরে ডাটাকে রিট্রিভ করতে পারবো না। সো আমি এই জন্য যে স্টাইলে করতেছি সেই স্টাইলে আপনারাও করবেন। আমি রিসার্চ করার সময় এইটাকে চেক দিই, এবং ওয়াইতে আমি শুধু রাখবো হচ্ছে আমার ডিএফ নিউ ডাটার, আমি আলটিমেটলি শুধু ফেটাল হেলথটাকেই রাখবো, এবং এক্স এ রাখবো হচ্ছে ডিএফ নিউ ডাটার ফেটাল হেলথটা ড্রপ করে দিয়ে বাকিটা রাখবো। তাহলে আলটিমেটলি আমরা এক্স এর মধ্যে পেয়ে গেলাম হচ্ছে 21টা কলাম, এই যে, এবং 261টা রো, তার মানে সব পেশেন্ট। এবং ওয়াইতে আলটিমেটলি পেয়ে গেলাম হচ্ছে আমার 200 মানে 2100 ডেটা, কিন্তু একটা কলাম। সো আলটিমেটলি কিন্তু আমি লেভেল ইন্ডেক্সিং করি নাই, আমি কিছুই করি না, অনেক কাজই আমরা গত ক্লাসে শিখছি। আজকে যেহেতু আমরা মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মধ্যে একটা মানে পার্থক্য দেখব, যার কারণে আমি ঢুকে গেলাম মেশিন লার্নিং। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আলটিমেটলি মডেল ট্রেন করার সময় আমরা অ্যালগোরিদমগুলো দিয়ে মডেলকে ট্রেন করব। এখন আমি কি করলাম, আমার তো ইনপুট অ্যান্ড আউটপুট সিলেক্ট হয়ে গেছে। সো আমরা যেইভাবে 5 ক্লাসে করছি, দেখেন আমি কিন্তু এই কাজগুলো সব ফিফথ ক্লাসে করছি। আমরা এখন ফিফথ ক্লাসের ওর উপর বেস করেই আমরা আসলে কিন্তু আহ, কোনো ফিচার সিলেকশন ছাড়াই আমরা সরাসরি ডেটাটাকে স্প্লিটে চলে যাব। তো এখন স্প্লিট করতে গেলে আমার যা যা লাগে আমি সেই জিনিসগুলোকে নিয়ে নিই। আমার অলরেডি আমি উপরে কি কি জিনিস নিছি একটু দেখিয়ে দিই, আমরা লাইব্রেরিতেও করছি। এই যে ট্রেন টেস্ট স্প্লিট আমি নিছি, ক্লাসিফিকেশন রিপোর্ট নিছি, সব নিছি, তার মানে আমার এখন কিন্তু অলরেডি নিয়াই আছে সবকিছু। সো আমি জাস্ট ট্রেন টেস্ট স্প্লিট করার জন্য আমি ফাংশনটা জাস্ট ইউজ করব। তাহলে আমরা কি করব, আমার ইনপুট এবং আউটপুটকে আমি সমানভাবে ডিস্ট্রিবিউট করব, যার কারণে আমি হচ্ছে ট্রেন্ড ভ্যালিডেশন আজকেও আমরা করব না, আমরা ভ্যালিডেশন পরে দেখব। ট্রেন টেস্ট অ্যান্ড স্প্লিট, আমরা ট্রেন টেস্টকে স্প্লিট করব।
সো এই জন্য আমি চারটা ভেরিয়েবল নিলাম ট্রেনের জন্য। এক্স এর যেহেতু আমার ইনপুটগুলোর জন্য যে ডেটাগুলো এবং এটার আউটপুট, এই দুইটা দিয়ে আমি ট্রেন করব। আবার এক্স টেস্টের জন্য আমি কিছু ডেটা, টেস্টের জন্য ওয়াই এর কিছু আউটপুটের কিছু ডেটা আমি রেখে দিব। ট্রেন টেস্ট স্প্লিট আমি এই আমার এক্স অ্যান্ড ওয়াই কে দিয়ে টেস্ট সাইজ আমি বলে দিলাম 20%। তার র্যান্ডম 42টা করে ডেটা নিয়ে সে 80% ডেটাকে রেখে দিবে। এখন আমি আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম যে আপনি এখন এক্স ট্রেন দিয়ে, এই যে দেখেন এক্স টেস্ট এবং এক্স ট্রেন দুটো কিন্তু অলরেডি ভেরিয়েবল চলে আসছে। যদি আপনি এক্স ট্রেনটা দেখেন তাহলে দেখবেন কিন্তু এই দেখেন 1700 রো, তার মানে 2100 সামথিং এর যদি 80% আপনি করেন তাহলে দেখবেন 1700 রো। এবং সে যে নিয়ে আসছে র্যান্ডম ভ্যালু কিন্তু সে নিয়ে আসছে। হ্যাঁ, মানে আমার যে একটু আগে বেজ লাইন 0 থেকে 261 65 পর্যন্ত সুন্দর করে সাজানো ছিল, সে কিন্তু এই ট্রেন টেস্ট স্প্লিট যেটা করে, সে র্যান্ডম স্টেট 42টা সে ছড়াই ছিটায় নিয়ে আসছে। এখন এইখানে কিন্তু আমি ব্যালেন্স করি না, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে ব্যালেন্স করি নাই। আমরা কালকে পরশুতে এরপর ব্যালেন্স করেও কিন্তু কাজ করব। আজকে আমি অ্যালগোরিদম গুলো দেখানোটা মেইন টার্গেট। বাট আপনাকে কি করতে হবে, অগমেন্টেড করা আমি শিখাইছিলাম আপনাদেরকে। ওই অগমেন্টেড করে আপনারা হচ্ছে অবশ্যই ব্যালেন্স করে নেবেন যে হ্যাঁ 1600টা আমার ওয়ান, 200টার মতো হচ্ছে আমার টু, তিন তিন নাম্বার ক্লাস আছে মাত্র 165টা। সো আমি কি করি, টু এবং থ্রিটাকে মেনটেন করে একটাকে আমি কমায় নিয়ে আসি। তার মানে আমার তিনোটা ডেটা সেটই কিন্তু থাকলো, ছোট ডেটা হইলো কিন্তু কি সমান রকমের হলো। আমার কিন্তু মেশিন র্যান্ডমলি কিন্তু ভালো ডেটাকেই নিবে, যে বিষয়টা আহ, এমন না, সে নর্মাল মাইল্ড মডারেট সব কিছু মিলাই নিবে। সো যাই হোক, এক্স ট্রেন আমি নিলাম। এক্স টেস্টের জন্য আমি যদি আপনি দেখেন, এবার এক্স টেস্ট যদি আমি ডেটাটা দেখি, এই যে এক্স টেস্ট, সেখানে যদি আপনি দেখেন যে আমার 426টা রো আছে। তার মানে এক্স টেস্টের জন্যই কিন্তু এই ডেটাটাকেই কিন্তু আমি রাখছি আমার ওই প্রিডিকশন করার জন্য। হ্যাঁ, এক যেটা আমি বলছিলাম যে আমার অরিজিনাল ডেটা বা আমার হচ্ছে অ্যাক্টিভ টেস্ট ভ্যালু। আর ট্রেন করার জন্য কিন্তু আমি এক্স ট্রেনের ডেটাগুলো রেখে দিছি। সেম ভাবে আমার আউটপুটটাকেও কিন্তু আমি সেম স্টাইলে কিন্তু এই যে ওয়াই টেস্ট ওয়াই ট্রেন আপনি যদি দেখেন, এই সেম ভাবে ওয়াই টেস্টেও দেখবেন আপনার 426টা এবং ওয়াই ট্রেনেও দেখবেন আপনি 1700টাই কিন্তু আপনার এই ভ্যালুস আছে। তার মানে ওই 1700টা ইনপুটের জন্য এই 1700টা আউটপুটকে সে আগে কি করবে, মেশিন তার অ্যালগোরিদম ইউজ করে, এখন আমি সব অ্যালগোরিদম ইউজ করব র্যান্ডম, যেহেতু আজকে আমরা মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের একটা কম্পারিজন এবং আমরা ম্যাথমেটিক্সটা বুঝবো, কিছুটা বুঝবো। দেন আমরা আবার নেক্সট ক্লাসে আমরা আরো আপনারা দেখে আসবেন নেক্সট ক্লাসটা। আমরা আস্তে আস্তে কিন্তু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে ঢুকবো, 7 8 9 এর দিকে ঢুকবো। সো যার কারণে আমি একটু আস্তে আস্তে করে বুঝাচ্ছি। সো আমার আহ, এই স্প্লিটটা আপনার ক্লিয়ার যে আমি মেশিনকে এবার এইভাবে আমি ট্রেন করব। এখন আপনার কাজ কি, এখন আপনার কাজ হচ্ছে, যেহেতু আপনার মডেল ক্লাসিফায়ার্স রেডি হয়ে গেছে, এখন আপনি কি করবেন, র্যান্ডম মডেলকে ট্রেন করা আপনার এখন কাজ। তার মানে হচ্ছে আপনি সুপারভাইজ যতগুলো মডেল আছে এই মডেলগুলোকে আপনি রান করবেন। রান করার জন্য আপনি হচ্ছে এই মডেলগুলো আমি সব কয়টাকে নিয়ে আসলাম অ্যাট এ টাইম আউটপুটটা বোঝানোর জন্য, একটা ফাংশন থিওরি দিয়ে বোঝাবো আর কি। সো আলটিমেটলি আমি একটা ফাংশন থিওরি বোঝানোর জন্য আমি পুরো মডেলটাকে নিয়ে আসলাম। দেখেন আমার এখানে একটা ফর লুপ চালাচ্ছি। আমি তো ফর লুপ আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে আমি একটা মডেলস এর মধ্যে আমি সব রকমের মডেলস রাখছি, লজিস্টিক, র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, এবং প্রত্যেকটা কোলন দিয়ে, এবং ওইটার ভিতরে আমি কিন্তু আহ, ওই ফাংশনটা ইউজ করছি যেটা আমার অ্যালগোরিদম। এখন এই ফাংশনটা নিয়ে যদি আপনি আবার দেখতে চান যে এই ফাংশনটার অ্যালগোরিদমটা কি, তাহলে আপনি জাস্ট এই লজিস্টিক রিগ্রেশন কোন ধরনের ডাটা সেটের জন্য ভালো কাজ করে সেটা বোঝার জন্য আপনি লজিস্টিক রিগ্রেশন সাইকিট লার্নের জন্য লিখে এটার অ্যালগোরিদম দিয়ে আপনি সার্চ করবেন। করলে আপনি দেখতে পারবেন যে এটা আসলে কোন ধরনের ডাটা সেটের জন্য কাজ করে, এবং এই অ্যালগোরিদমটা লিনিয়ার মডেল বা সিগময়েড ফাংশনের জন্য কাজ করে। এবং এটা আসলে 0 এবং 1 বাইনারি ক্লাসিফিকেশনের জন্য এটা খুব ভালো কাজ করে। তার মানে এক একটার জন্য এক এক রকমের ডেটা সেটের জন্য কিন্তু এক এক রকমের ক্লাসিফায়ার্স খুব ভালো কাজ করে। এখন আমার এখানে কিন্তু তিনটা মাল্টি ক্লাস, একটা না, তাই তো, 1 2 3 মাল্টি ক্লাস। সো র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, গ্রেডিয়েন্ট বুস্ট, সাপোর্ট ভেক্টর মেশিন,
কেএনএন, অ্যাডাবুস্ট, এই সব কয়টা আমি নিয়ে আসছি। এখন আমি কি করব, আমি একটা একটা করে মানে প্রিন্ট দিব, সুপারভাইজ লার্নিং এবং ক্লাসিফিকেশন রেজাল্টস লিখব, এবং একটা লুপ চালাইছে। আপনি যদি খেয়াল করেন, এই লুপটা শুরু হয়েছে এখানে, এই লুপটা শেষ হয়েছে কিন্তু এইখানে, এবং আলটিমেটলি এই লুপের মধ্যে আমি নেম এবং মডেল নিয়ে আসতেছি মডেলস ডট আইটেমস নামে একটা ফাংশন ইউজ করে। সো মডেলস ডট আইটেমস মানে হচ্ছে এই যে মডেলস নামে আমি যে ভেরিয়েবলটা উপরে ডিক্লেয়ার করলাম, যেই ভেরিয়েবলটার মধ্যে এই পুরো সব ডেটা আছে, যেগুলোর এই কোলনের এই পাশে আমি আপনাদেরকে কিন্তু শিখাইছিলাম কিভাবে ডিকশনারি তৈরি করতে হয়, যে এটা হচ্ছে আমার কিজ, এটা হচ্ছে আমার ভ্যালুজ। সো আমি কিন্তু এখানে পুরো একটা সেট অফ কিজ এবং ভ্যালুজ দিয়ে, ভ্যালুজের মধ্যে আমি কিন্তু ফাংশন সেট করছি। সো একটা একটা করে ফাংশন সে মডেলে রাখবে আর নেমটা এখানে রাখবে। দেন মডেলটাকে সে ফিট করবে কি এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন দিয়ে। খেয়াল করেন যে মডেলটা আমি ট্রেন করছিলাম সিঙ্গেল লাইনে 5 নম্বর ক্লাসে, সেটা আমি এখন একটা লুপ ইউজ করতেছি, যেহেতু আমি অনেকগুলো মডেল ইউজ করব। এবং মডেল ডট প্রিডিক্ট করার সময় কিন্তু আমি এক্স টেস্ট ইউজ করতেছি। তার মানে এক্স ট্রেন দিয়ে এবং ওয়াই ট্রেন দিয়ে কিন্তু আমি মডেলটাকে ফিট করতেছি। প্রত্যেকটা মডেলকে রিগ্রেশন দিয়ে আমি একবার ফিট করব। দেন মডেলটাকে প্রিডিক্ট করার জন্য আমি এক্স টেস্ট দিব। দেন আমি ওই মডেলের নাম ক্লাসিফিকেশন রিপোর্টে আমি ওয়াই টেস্ট, প্রিডিক্টস এবং টার্গেটেড নেমস দিব। এবং টার্গেটেড নেমসটা আমার কিসের থেকে আসবে? আমার টার্গেটেড নেমসটা কিন্তু হচ্ছে এই যেখানে আইরিশ মানে হচ্ছে আমার আগের টার্গেটেড নেমস ছিল, আমার এখানে টার্গেটেড নেমস কিন্তু আলটিমেটলি ওখানে যে ভ্যালুসটা আমি নিয়েছিলাম আইরিশ হচ্ছে আমার ডেটা সেটের নাম ছিল আইরিশ। আমি এখানে আমার ডেটা সেটটা হচ্ছে ডিএফ। ঠিক আছে, দেখি ওখানে ডাটা সেট কি ইউজ করছিলাম। হুম, আমাকে এখানে অ্যাকচুয়ালি দিতে হবে হচ্ছে আমার যে ডিএফ নিউ ডেটা, যেটা আমার আসলে মেইন ইয়ে ছিল, এই ডিএফ নিউ ডেটা ফেটাল হেলথ। এই ডিএফ নিউ ডেটার ফেটাল হেলথ হচ্ছে আমার আলটিমেটলি মেইন আইটেম। তো আমার টার্গেট নেমসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আসবে হচ্ছে ডিএফ নিউ ডেটা। এখানে আমি একটু র্যান্ডম ভেরিয়েবল ইউজ করলাম, এবং আলটিমেটলি টার্গেট নেমস আমাদের এখানে টার্গেট নেমস কোনো একটা স্পেসিফিক ভেরিয়েবল না ইউজ করলেও চলে। জাস্ট এ মিনিট। ওকে, আমার এগুলো দরকার নেই, ডিপ্লয়মেন্ট ভ্যালু আমার দরকার নেই, ক্লাসিফিকেশন, রিগ্রেশন, সুপারভাইজড, এগুলো আমি জাস্ট লেখার জন্য লিখছিলাম। এগুলো আমার ক্লাস্টারিং এর জন্য কি কি লাগবে, এটার জন্য কি কি লাগবে। সো এই ভ্যালু আমার দরকার নাই। প্রিন্ট ভ্যালু কে মিনস ক্লাস্টারিং আমি আলাদা করছি। এই লুপের কারণে আমার পুরোটা ক্লাসিফিকেশন ওয়াই টেস্ট প্রিডিক্টস, জাস্ট আমার ভ্যালুটা দিলেই হবে। ওয়াই টেস্ট প্রিডিকশন ভ্যালুস, আমার ইভালুয়েশন ম্যাট্রিক্সটা হইলেই চলতেছে। আমার লাগবে হচ্ছে ওয়াই টেস্ট এন্ড ক্লাসিফিকেশন রিপোর্টে, ক্লাসিফিকেশন রিপোর্টে ওয়াই টেস্ট এন্ড ওয়াই প্রিডিক্ট হইলেই হচ্ছে। দরকারি।
এই ক্লাসিফিকেশনস নেমটা আমার ডাইনামিক করে দিলাম আর কি, দুইটা নিউ লাইন দিলাম, এন্ড দেন ক্লাসিফিকেশন রিপোর্টটা শো করলাম। এখানে আসবে হচ্ছে শুধু প্রিডিকশনের জন্য বিটস। সো আমার প্রিডিক্টের জন্য এক্স টেক্সটের ভ্যালু এখানে, ট্রেন ভ্যালু এখানে। সো আমার, হ্যাঁ, তার মানে এইটার জন্য আমার এই মেশিন লার্নিং এর যতগুলো আছে এই লুপটা যতবার চলবে একটা একটা করে ফিট করবে, একটা একটা করে আমার ডেটা প্রিন্ট হবে। ওকে, দেন এখানে আনসুপারভাইজ লার্নিং এর জন্য আমি একটা পয়েন্ট দিলাম, যেহেতু এই ক্লাস্টারিং এ একটু বোঝার জন্য। যদিও আমাদের এখানে ডেটা সেট কিন্তু তিনটা, এই জন্য নাম্বার অফ ক্লাস্টার্স আমি তিনটা ফিক্সড করলাম, র্যান্ডম স্টেট 42, এবং কে মিনসটা ইউজ করলাম, যেখানে আমি ইনপুটটা বলে দিছি, এবং হচ্ছে কে মিনসের ক্লাস্টারিং সেন্টারটা একটা ক্লাস্টার সেন্টার ওয়াইজ সে একটা আনসুপারভাইজড ওয়েতে লার্নিং করবে, যদিও এটা সুপারভাইজড ডেটা, আনসুপারভাইজড বোঝানোর জন্য একটু আমি দিলাম আর কি। আর এইখানে যে লেখাগুলো আসলে মূলত আমরা ডিপ লার্নিং শুরু করব, ডিপ লার্নিং কিভাবে কাজ করে, রেইনফোর্সমেন্ট লার্নিং কিভাবে কাজ করে, এবং হচ্ছে ডেটা কালেকশন অ্যাপ্রোচ, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, এগুলো একটু বোঝার জন্য আমি এইখানে লিখছিলাম। সো আমার সুপারভাইজ এবং আনসুপারভাইজড অ্যালগোরিদম ক্যাটাগরি এগুলো আমার দরকার নেই, বাট এই জায়গাটা একটু আনসুপারভাইজড জিনিসটা আমার একটু প্রিন্ট হবে। সো আমরা আগে একটু বুঝি, এগুলো আমরা পরে আস্তে আস্তে নিব। ওকে, সো আমার এখানে সুপারভাইজড এবং আনসুপারভাইজড ওয়েতে সবকটা রান করার জন্য আমি মূলত এখানে রান করছি। এখন দেখেন, ও কিন্তু আলটিমেটলি একটা একটা করে মডেল, আমি যদি একটু আসি যে ওয়ান আফটার ওয়ান প্রত্যেকটা মডেলকে যদি আমি একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখবো যে এখানে প্রত্যেকটা মডেলই কিন্তু একটা একটা করে সবকটাই সে প্রিন্ট দিচ্ছে। একটু আমরা উপরে থেকে আসি। আচ্ছা, প্রথমে লজিস্টিক রিগ্রেশনের ক্লাসিফিকেশন রিপোর্ট। আমার ডেটা সেটের ওয়ানকে, সে 333টা ডেটা নিয়ে কাজ হয়েছে, এবং টু এর 64টা ডেটা, থ্রি 29টা ডেটা, মানে ইমব্যালেন্সড হইলেও আমি দেখতে পারতেছি যে আমার এই 426টা ডেটা যে আমার টেস্ট ভ্যালুর জন্য দিছিলাম, সেখানে কিন্তু আমার 85% সে অ্যাকুরেসিটা বের করতে পারছে। তার মানে ট্রু পজিটিভ ভ্যালু আছে 81%, ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ আছে 81%। আমি কনফিউশন ম্যাট্রিক্সটা আমি দেখাইছিলাম ফিফথ ক্লাস, আমরা আবার কালকে ওইটা আবার ডিসকাস করব, বাট আজকে যেটা বোঝার ট্রাই করতেছি যে লজিস্টিক রিগ্রেশন আমার 87% দিছে। আবার সেম 426টা ডেটার উপরেই আমি যদি দেখি যে আমার এই র্যান্ডম ফরেস্ট দিছে 95%। এখন কোশ্চেন হচ্ছে যে একই টেস্ট ডেটা, প্রেডিক্টেড ডেটা 426টাই টেস্টিং ডেটা, কিন্তু সে প্রিডিক্ট অ্যাকুরেসি দিল 95%, ও দিল 87%, বিকজ অফ তাদের ক্যালকুলেশন অ্যালগোরিদম। ডিসিশন ট্রি কিন্তু আবার দিছে 93%। এখন ডিসিশন ট্রি কিন্তু এখানে ভালো দিত যদি এটা মাল্টি ক্লাস না হয়ে বাইনারি ক্লাস হইতো। ক্লিয়ার? লজিস্টিক রিগ্রেশন আবার ভালো দিত যদি এটা আমার ডিসক্রিট সুপারভাইজড লার্নিং না হয়, যদি এটা রিগ্রেশন অ্যানালাইসিস হইতো, যেটা আমরা 12 নম্বর ক্লাসে রিগ্রেশন অ্যানালাইসিস করার সময় দেখব যে অন্যান্যদের চেয়ে লজিস্টিক রিগ্রেশনটা বেটার পারফর্ম করতেছে। আচ্ছা, হোয়াট এভার। সো এইভাবে যদি আমি গ্রেডিয়েন্ট বুস্টিং দেখি, সেও 95%, তার মানে সেও কিন্তু আসলে আহ, অনেকটা র্যান্ডম ফরেস্টের মতনই সে অ্যালগোরিদম থ্রো করে। সাপোর্ট ভেক্টর মেশিন কিন্তু খারাপ দিছে বিকজ অফ তার অ্যালগোরিদম। কে নিয়ারেস্ট নেইবারসও খারাপ দিছে রেজাল্ট। সো আমি যদি প্রত্যেকটার জন্য আবার আলাদা আলাদা কনফিউশন ম্যাট্রিক্স বের করতাম, তাহলে কিন্তু আমি দেখতাম যে হ্যাঁ, কেন খারাপ দিছে, কারণ সে ট্রু ভাবে পজিটিভকে পজিটিভ বা ট্রু ভাবে নেগেটিভকে নেগেটিভ সে ধরতে পারেনি। মানে 3কে 3 বলতে পারাটা হচ্ছে ট্রু নেগেটিভ, 2কে 2 বলতে পারাটা হচ্ছে ট্রু পজিটিভ, 2কে 1 বলতে পারাটা হচ্ছে ট্রু নেগেটিভ। কথাই বুঝতে পারছেন? সো এই যে আলটিমেটলি সে যে ধরতে পারা, এই যে ও এখানে একটা ইরোড ধরছে, ও ক্লাসিফিকেশন বের করার পর ইরোড ধরছে, সেটা হচ্ছে কি, ক্লাসিফিকেশন রিপোর্ট, প্রিন্ট সুপারভাইজ লার্নিং, ট্রেস ব্যাক, মোস্ট রিসেন্ট কল লাস্ট। আচ্ছা, কোনো একটা জিনিস ও এখানে ইরোড ধরছে, দেখি আমরা এক্সপ্লেন ইরোরে দিও কি ইরোড ধরছে। ও ওয়াই নামে কোনো একটা ইউনিক ভ্যালুস পাচ্ছে, ইনভ্যালিড ক্লাস।
The value error is from XGBoost, which accepts your target value class to start from 0 but your fatal health columns from 1 to 3। দেখো মানে এই জায়গাটা যেটা হয়েছে এখানে হচ্ছে আমরা যদি এক্সিবিউস্টের ক্লাসিফিকেশন অ্যাপ্রোচটা দেখি, সে কিন্তু অলওয়েজ জিরো ইন্ডেক্সিং থেকে সে স্টার্ট করে। তা আমার এখানে তো ইন্ডেক্সিং ক্লাসিফায়ার্স দেয়া 1 2 3, সো ও এক্সিবিউস্টকে অ্যালাউই করে নাই এই ক্লাসিফিকেশনের জন্য। তাহলে আমার এক্সিবিউস্ট রান করাইতে গেলে আগে আমার এই মডেলের 1 কে 0, 2 কে 1, 3 কে 2 বানায় দেন এক্সিবিউস্ট আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো আমার যে করাই লাগবে এক্সিবিউস্ট বিষয়টা কিন্তু তা না। আমি আজকে যেটা বোঝালাম মূলত আমার মেশিন লার্নিং থেকে আমি আসলে যেটা আইডেন্টিফাই করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার মডেল ট্রেন্ড হওয়ার পর আমি আসলে প্রিডিকশন করতে পারতেছি কিনা, এবং প্রিডিকশন করতে পারলে আসলে আমি কতটুকু ভালোভাবে রেজাল্টকে প্রেডিকশন করতে পারছি। এখন যদি আমি পুরোটাকে একবারে যদি রান করাই মেশিন লার্নিং গুলোকে যদি একবারে, যেটা আমার হবে না তো হবে না, তাহলে আমি এই ট্রেনিং টেস্ট আমি লেভেল এনকোডার অলরেডি আপনাদেরকে দেখাইছি, অ্যাকুরেসি স্কোর, প্রিসিশন, রিকল, F1 স্কোর আমি সব একসাথে বের করব। মিন স্কোয়ার এরর আমি সব কিছু আপনাদেরকে আলাদা আলাদাভাবে বিগত ক্লাসে বলছি। লজিস্টিক রিগ্রেশন, পারসেপ্ট্রন, এসজিডি ক্লাসিফায়ার, সব ক্লাসিফায়ার্স গুলোকে আমি এই যে ট্রির, নেপ বায়াসের, এনস্যাম্বল, এক্সজিবি ক্লাসিফায়ার সব নিছি। এক্সজিবুস্ট আমি বাদ দিছি, দরকার নেই। এবং স্ট্যান্ডার্ড মাল্টিলেয়ার পারসেপ্ট্রন, নিউরাল নেটওয়ার্ক আমরা শুরু করব থার্ড সেশনে। সো এটা আমি নিয়ে নিলাম। অ্যাকুরেসি, কনফিউশন ম্যাট্রিক্স, আরওসি কার্ভ, এওসি স্কোর, টাইমও আমরা বের করব, পান্ডাস, আমি সব লাইব্রেরিগুলো নিয়ে নিলাম। এগুলা কিন্তু আমি আলাদা আলাদাভাবে আপনাদের সাথে কথা বলছি। শুধু নতুন যেটা আসছে টাইমটা আমি ইম্পোর্ট করছি, এবং হচ্ছে পান্ডাস তো আমি আগে ইম্পোর্ট করছি, আবারও করলাম। আচ্ছা, এখন আমি হচ্ছে একটু পিপি ইনস্টল করে নিই। মাঝে মধ্যে দেখা যায় যে পান্ডাস ইনস্টল হওয়ার পরেও অনেক সময় কোনো না কোনো লাইব্রেরি পাচ্ছে না। সো আমি যদি পান্ডাসটাকে একটু ইনস্টল করে নিই তাহলে আপডেট পান্ডাসের যে লাইব্রেরিগুলো আছে সেটা সে ইনস্টল করে নিবে। এই টাইমটুকু আমরা করে নিব, যদি মানে ইন কেস সে যদি কোনো একটা লাইব্রেরি না পায় এই জন্য। এখন আলটিমেটলি আমি যদি একটা আপনাকে অ্যাজিউম প্লেসিং দেখাই, যে আমি যতগুলো কাজ করব সব কয়টা কাজ আমি একটু আগে তো আলাদা আলাদাভাবে করলাম, এখন দেখেন আমি ট্রেন, টেস্ট, স্প্লিট, ভ্যালিডেশন করে রেজাল্ট টেজাল্ট সব একটা আউটপুট দিয়ে আমি নিয়ে আসব, একটা ফাংশন থিওরি আমি ইউজ করে নিয়ে আসব। রিস্টার্ট সেশন ওয়াটস রং, ও কোনো একটা বলছে যে ইউ মাস্ট রিস্টার্ট দ্য রান টাইম in order to use newly installed version. Okay, restart session. Okay, yes. স্যার ফিচার কমালে কি অ্যাকুরেসি বাড়বে? ফিচার সিলেকশন করে মোস্ট ইম্পর্টেন্ট ভেরিয়েবলগুলো আর স্যার মডেলটা ওভারফিট হলো কিনা এটা কিভাবে বুঝবো? আমরা যখন ফিচার সিলেকশন করব তখন ফিচার সিলেকশন করার পর আমরা মডেলকে যখন ট্রেন করব, সো ওভারফিট হওয়ার কোনো সুযোগই নাই। যদি আমরা প্রি প্রসেসিংয়ে যদি আমাদের ডেটাকে যতভাবে আমার এমটি ডেটা, ওভারল্যাপ ডেটা, দেন ডুপ্লিকেট ডেটা যেগুলো আমি শিখাইছিলাম এগুলাকে যদি প্রসেস করে আমরা রান করি, আশিকুর রহমান হিমেল যে কোশ্চেন করছেন যে স্যার ফিচার কমাইলে কি অ্যাকুরেসি বাড়বে? হ্যাঁ, ফিচার কমাইলে আপনার অ্যাকুরেসি বাড়ে, বাট প্রি প্রসেসিং করে আপনি ফিচার কমাবেন, মানে প্রি প্রসেসিং না করে ফিচারকে ইলিমিনেট করবেন না। ঠিক আছে। আর 2 নাম্বার কোশ্চেন আবার করছেন যে স্যার মডেলটা ওভারফিট হলো কি না আমি এটা কিভাবে বুঝবো? ওভারফিট হবে তখনই যদি আপনার প্রি প্রসেসিং না হয়, তখন কিন্তু মডেলকে আপনি বারবার ট্রেন করলে সে কিন্তু ওভারফিট হয়ে যাবে। ঠিক আছে। আর ওভারফিট হবে প্রসেসিং বলতে কি কিভাবে? স্যার? হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, বলে দিন স্যার। প্রি প্রসেসিং, হ্যাঁ, সো ওভার ওভারফিট।
হ্যাঁ, ওভারফিট যখন আপনি হবে এটা আপনি বুঝবেন কিভাবে? যখন দেখবেন যে আপনার ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ ভ্যালুস একেবারেই দেখাচ্ছে না, হ্যাঁ, সে সবগুলোকে সে ট্রু পজিটিভ এবং হচ্ছে ফলস 99% আপনার অ্যাকুরেসি চলে আসছে উইথাউট প্রি প্রসেসিংয়ে, তাইলে ওভারফিট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। আচ্ছা, প্রি প্রসেসিং বলতে কি কি বোঝাচ্ছে স্যার কাজ? প্রি প্রসেসিং বলতে আমি 2 নাম্বার ক্লাসে, 3 নাম্বার ক্লাসে, 4 নাম্বার ক্লাসে যতগুলো প্রি প্রসেস অ্যাপ্রোচ দেখাইছি, ডেটা ক্লিনিং দেখাইছি, ফিচার ক্লিনিং দেখাইছি, দেন ডুপ্লিকেট এলিমিনেশন দেখাইছি, এরপর ও হচ্ছে আচ্ছা, ওটা সব সেল বুঝি ক্লিনিং আমি। হ্যাঁ। দেখাইছি, এরপর হচ্ছে আপনি স্লাইসিং দেখাইছি। আপনি একটা ডেটাকে তো স্লাইস করতে পারতেছেন, একটা ফিচারকে আপনি ইলিমিনেট করতে পারতেছেন। আহ, আপনার যত রকম ভাবে ডেটাকে পিউরিফাই করা যায়, এরপর আপনি ইজ নাল ডট সাম দিয়ে আপনি চেক করতেছেন যে ওর মধ্যে আর কোনো নাল ভ্যালুস আছে কিনা। দেন আপনি আবার ইমপিউট করতেছেন, কথাই বুঝতে পারছেন? দেন আপনি হ্যাঁ, ঠিক প্রয়োজন আছে স্যার। পড়লে ওটা আবার লেভেল এনকোড করতেছেন। অল অফ থিংস আর প্রি প্রসেসিং অ্যাপ্রোচ উইচ আচ্ছা, ঠিক অ্যাকচুয়ালি আছে। এখন কনফার্ম ইউর ডেটা সেট। আচ্ছা, প্রি প্রসেসিং করলাম, এখন ইয়া অ্যালগোরিদম ইউজ করব, বা এই যে রিগ্রেশন বা এই ধরনের অ্যানালাইসিস গুলো করতেছেন, এটা কি অ্যালগোরিদম রান করানোর জন্য, নাকি এই যে রিগ্রেশন অ্যানালাইসিস সেটা সেটা করছেন এগুলো, এটার সাথে সম্পর্ক কি? মানে অ্যালগোরিদম কে রান করানোর জন্য টেস্ট করে দেখছেন, নাকি আপনি যদি আপনার কথা রিগ্রেশন ক্লিয়ার অ্যানালাইসিস না। করছেন বা আপনি কিছু আপনি করছেন একটা ডাটা? আপনি আমি আপনি একটা ডেটাকে যখন আপনি মেশিন ট্রেইনড হবে, হ্যাঁ, ধরেন আপনি ফেটাল হেলথ নিজে আর ক্লাসিফাই করবেন না, আপনি একটা টুলসে ডেটা ইনপুট দিবেন, মেশিন বলে দিবে যে এই পেশেন্টের ফেটাল হেলথ আছে, নাই, সাসপেক্টলি আছে, অথবা তার অবস্থা খুবই খারাপ। মেশিন কিভাবে বলে? মেশিন বলতে গেলে তো তাকে তো অবশ্যই একটা ট্রেন মডেল তার ভিতরে তো রাখতে হবে, নাহলে মেশিন বলবে কিভাবে? বুঝছি, সেটা মডেলের কথা বুঝছি, যে আপনি ট্রেন করবেন, মডেল করবেন। এখন অ্যানালাইসিস করার সময় যে আপনি রিগ্রেশন অ্যানালাইসিস বা এটা সেটা বিভিন্ন জিনিস করতেছেন, এগুলো কি অ্যালগোরিদম কে রান করানোর জন্য, না অ্যালগোরিদম কোনটা ম্যাচ করবে সেই জন্য, নাকি অ্যালগোরিদমের সাথে এটা সব? কি যেমন আপনি দেখাইলেন রিগ্রেশন অ্যানালাইসিস বা টেবিল গুলো দেখাইলেন, রেজাল্ট গুলো, আউটপুট গুলো, এগুলো কিসের জন্য করলেন? মানে এগুলো অ্যালগোরিদমের সাথে রিলেটেড নাকি কি এটা উদ্দেশ্যে? আমি আপনাকে বোঝানোর জন্য, যেমন আমি একটু আগে যে জিনিসগুলো আলাদা আলাদা করলাম সেটাকে আমি এখন একটা কোডের মধ্যে নিয়ে আসলাম, যে আমার এখানে ইনপুট, আউটপুট, লেভেল এনকোডার, এবং হচ্ছে আমি ট্রেন টেস্ট স্প্লিট এবং ভ্যালিডেশন এগুলো আমি করে প্রত্যেকটা মডেলের রেজাল্টটা কেমন আসে, ভেরিয়েশনগুলো কেন হয়, সে যখন টেস্ট ডেটাকে পাচ্ছে সে তখন অ্যাকুরেটলি মেশিনটা ধরতে পারতেছে কিনা, টেস্ট ডেটাকে ট্রু পজিটিভ ভ্যালু যত বাড়ে অ্যাকুরেসি তত বাড়তে থাকে, সেটা বোঝানোর জন্য আমি এগুলা দেখাচ্ছি। রিগ্রেশন যেমন আপনার আছে স্যার, লজিস্টিক রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর, এগুলো কি মডেল, তাই না? ডিফাইন্ড মডেল। হ্যাঁ, এগুলো সবই মডেল। এখন যারা এখানে এগুলোর রিসার্চের স্টুডেন্ট আছে তারা আসলে মূলত এই মডেলগুলো না দেখলে ওরা তো নতুন মডেল তৈরি করতে পারবে না। এইটা এই এই আজকের থেকে যে ক্লাসটা শুরু হচ্ছে সেগুলো হচ্ছে হলো আমি কিভাবে মডেলকে ট্রেন করব, এবং কিভাবে একটা মডেলকে আমি আরো কিভাবে ফাইন টিউন করতে পারি, আরো কিভাবে অ্যাকুরেটলি মডেলটাকে আমি ইমপ্লিমেন্টের জন্য মডেলের ভিতরে কিভাবে কাজ করতে পারি। এটা বোঝার আগে তো আগে মডেলগুলো রান করায় বুঝতে হবে যে কোন মডেলটা কোন ধরনের ডাটা সেটের জন্য আমার আউটপুট কেমন দেয়। ক্লিয়ার? আচ্ছা, এই ধরনের মডেলগুলো যে আপনি যে লিস্টটা দিয়েছেন, ডাটাটাকে এখানে ধরাইলেন কিভাবে? এগুলো তো লিস্টের নাম দেখতেছি, ডাটাটাকে এখানে ধরাইছিলেন? আমি কি সজীব ভাইয়ের সাথে কথা বলতেছি? হ্যাঁ। হ্যাঁ, কি বিষয়ে আপনি কোশ্চেন করতেছেন ক্লিয়ার করেন তো। না, আমি ডাটাটাকে আমি ধরাইছি বুঝলাম না যে মানে? আপনি যে মডেলগুলো, ডিফাইন মডেলস টু বি ভ্যালিডেটেড, এই যেখানে মডেলগুলো দেখাচ্ছেন, এই মডেলগুলো
কি ওই মডেলগুলো ওই ডাটার সাথে অ্যাটাচ করছেন না, যে ডাটা সেটটা আছে তা সেটার আমার সাথে? যে ডেটা সেট সেটা তো আমি ইনপুট আউটপুট তো এক্স ওয়াই এর মধ্যে নিয়ে আসছি। এখন আমি এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুকে আমি একটু আগে 20%, এখন আমি টেস্ট সাইজ 30% করে আমি আলাদা আলাদা ভেরিয়েবলে নিয়ে গেলাম। কথা কি বুঝতে পারছেন? এই লাইনটা একটু আগে তো আমি করছি, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে ট্রেন এবং টেস্ট ডেটাগুলোকে আলাদা করে ফেলা। আপনি যখন একটা, আচ্ছা ঠিক আছে, বুঝছি। হ্যাঁ বুঝছি আপনি হ্যাঁ, এই ডাটা সেটকে যখন মানে আমি, ভ্যারিয়েবল দিয়ে নিয়েছেন তাই তো? হ্যাঁ, দুইটা ভেরিয়েবলে নিলাম, নিয়ে আমি এখন মডেলগুলোকে দিয়ে আমি আমার ট্রেন ডেটা সেটগুলো দিয়ে ট্রেন করব। তার মানে এগুলো হচ্ছে আমার ট্রেন ডেটা সেট। ডেটা সেটকে আমি দুইটা ভাগে ভাগ করছি। আর হচ্ছে আরেকটা ভাগ ছিল হচ্ছে আমার টেস্ট ডেটা, যেটা দিয়ে আমি প্রিডিক্ট করতেছি। এখন এই টেস্ট ডেটার মধ্যে আমি আরো কিছু ডেটা নিব ভ্যালিডেশনের জন্য। এই যে এইখানে আমি ট্রেন টেস্ট স্প্লিট করছি এই এক্স ট্যাম্প এবং ওয়াই ট্যাম্পের ডেটা দিয়ে। তার মানে যে এক্স ট্যাম্পের মধ্যে আমার আছে হলো কিছু ডেটা, যেটা আমার টেস্ট, এক্স টেস্ট একটু আগে আমি বলছি। আর ওয়াই টেস্টের মধ্যে আমার ডেটা আছে কিছু ডেটা, যেটা ওয়াই টেস্ট ডেটা, টেম্প না বলে আমি টেস্ট বলি একটু আগে যেটা বলছি। আচ্ছা, টেস্ট ডেটা ট্রেন ডেটার মধ্যে সম্পর্ক কি? মানে টেস্টের পরে প্রথমে কারেন্ট, তারপরে হয়ে গেলে তখন মানে সম্পর্কটা কি টেস্ট আর ট্রেন ডেটার মধ্যে, আমার ডাটার মধ্যে? টোটাল ডেটা সেট আছে হচ্ছে 2100। এখন 2100 ডেটার মধ্যে আমার মডেলকে ট্রেন করার জন্য আমার কিছু ডেটা সেট লাগবে না? হ্যাঁ। মডেলকে ট্রেন করার জন্য আর টেস্ট করার জন্য তো আমার কিছু ডেটা তো লাগবে। এখন এই ডেটাটা আমি হচ্ছে এই 2100 ডেটা থেকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলতেছি। ও, একটার পর একটা হবে না, ট্রেন তারপরে টেস্ট বা একই সাথে হবে, একই সাথে করা যাবে, মানে সাইমেলটেনিয়াস করা যাবে, নাকি আমি, ট্রেনের পরে টেস্ট না, করতে হবে, আগে তো না আমাকে টেস্টের ট্রেন পরে ট্রেন? করতে হচ্ছে। আমি যখন ট্রেন করব, আমি যখন এই ট্রেন টেস্ট স্প্লিটের কাজ কি, এই ফাংশনের কাজ হচ্ছে আমার টোটাল ইনপুটস গুলোকে, যতগুলো আমি সাইজ বলতেছি, টেস্ট সাইজে 30% বললাম, 0.3 মানে 30%। তো 30% ডেটা আমার ওয়াইয়ের মধ্যে আমি নিয়ে যাচ্ছি, আর 70% ডেটা হচ্ছে আমি ওয়াইয়ের মানে এক্স এর মধ্যে আমার আছে। সো এইটা আমার চারটা ভেরিয়েবলে ভাগ হচ্ছে, যে ট্রেনের দুইটা জিনিস, একটা হচ্ছে এক্স ইনপুটগুলো 70% আলাদা হয়ে যাচ্ছে, আবার আউটপুটগুলো 70% আলাদা হয়ে যাচ্ছে, যেই দুইটা দিয়ে আমি মেশিনকে কি করব, ফিট করব। একটু আগে মডেলকে আমি ফিট করলাম না উপরে, এই মডেল ফিট করা মানেই হচ্ছে হলো আমার মেশিনকে আমি ফিট করতেছি। এই যে দেখেন মডেল ফিট, এই এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন দিয়ে আমি মডেলটাকে ফিট করছি। কথাই বুঝতে পারছেন? হ্যাঁ। আর ও, যখন আমি প্রিডিক্ট করতেছি, প্রিডিক্ট নামে কিন্তু আমি এখানে আরেকটা ফাংশন ইউজ করছি, প্রিডিক্ট, তখন আসলে আমি মডেলটাকে প্রিডিক্ট করতে চাচ্ছি। কথাই বুঝতে পারছেন? এই যে এইখানে আমি যখন আমি ইউজ করতেছি প্রিডিক্টটা, এই যে দেখেন আমি এইখানে এই মডেলসগুলো লেখার নিচে আমি আবার একই কাজ করছি। আমি প্রথমে মডেলগুলোকে ফিট করছি এক্স ট্রেন আর ওয়াই ট্রেন দুইটা ভেরিয়েবল দিয়ে, এবং আমি ওইটাকে আবার প্রিডিক্ট করছি, যে এক্স ট্রেন দিয়ে আমি আবার প্রিডিক্ট করছি। কথাই বুঝতে পারছেন? সো এইভাবে আমার ট্রেনিং সেটের আউটপুট আসবে, ট্রেনিং সেটের অ্যাকুরেসি, আমার মডেলটা কতটুকু ট্রেন্ড হলো, ট্রেন্ড হইতে গিয়ে ওটার কোনো মিন স্কোয়ার এরর আসলো কিনা, ট্রেন্ডের প্রিসিশন কতটুকু হইলো। একটা মডেল যে ট্রেন্ড হয়, সে কতটা পারফেক্টলি ট্রেন্ড হচ্ছে। একটু আগে যে হিমেল কোশ্চেন করলো যে স্যার ওভারফিট হচ্ছে কিনা, ওভারফিট হয় কে? ওভারফিট তো হয় মডেল, আন্ডারফিট হয় মডেল। আর টেস্ট ডেটাটা আমি রাখছি কিসের জন্য? ওটা ইভালুয়েশনের জন্য। আমার মডেলটা যে টেস্ট মানে ট্রেন করলাম, এই যে আমি টেস্টের রেজাল্টগুলো একটা টেস্ট লিস্টের মধ্যে রেখে পরে আমি টেস্ট ডেটাগুলো দেখব। সো এই টেস্ট ডেটাগুলো আমি হচ্ছে যে এই যে প্রিসিশন, রিকল, F1 স্কোর, এগুলো হচ্ছে সব হচ্ছে আমার ইভালুয়েশন। কথাই বুঝতে পারছি? এগুলো সব হচ্ছে ইভালুয়েশন। সো যেটাকে, ভ্যালিডেশনটা কি স্যার? ভ্যালিডেশন সেটটা? এইটাই এখন আমি আপনাকে বোঝাচ্ছি যে আলটিমেটলি আমি যে এক্স টেস্টের ভ্যালুগুলোকে যে 30% নিলাম, এই আমি যখন আইটেম করবো, আমি আগে এরটুককে আগে আপনি বোঝেন, তাহলে আমার জন্য আপনাকে বোঝানো সহজ হবে। আমি যখন এই এক্স টেস্ট সাইজ বের করতেছি, আমি এইটাকেও পরে নিয়ে যাই। আমি এরটুক কাজকে আপনি বুঝছেন? এই যে চারটা ভেরিয়েবলে যে আমার ট্রেন ডেটাগুলো আলাদা হয়ে গেল, এটা কি আপনি বুঝছেন? আচ্ছা ঠিক আছে।
আমার না, এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, এই ভ্যালুগুলো যে 70% এখানে গেছে, এই যে একটু আগে যে আমি ভেঙে ভেঙে দেখালাম যে আমার এক্স ট্রেনের মধ্যে এখন হচ্ছে, এক্স ট্রেনের মধ্যে আমার কতটুকু ডেটা আছে আমি দেখবো। এই যে আমার 1488টা ডেটা আছে, একটু আগে কিন্তু 1700 ছিল। কেন? কারণ আমি 80% টেস্টে আমি ইউজ করছি, ইয়ে ট্রেনে আমি ইউজ করছি, 20% আমি টেস্টের জন্য ইউজ করছি। আর এখন কিন্তু আমি টেস্টের জন্য নিচ্ছি 30%। তার মানে আমার এই টেস্ট গুলোতে যাবে হচ্ছে 30%, আর ট্রেইনের ভেরিয়েবল গুলোতে যাবে হচ্ছে 70%। ক্লিয়ার? এখন আমি কি করতেছি, আমার যে এই এক্স টেস্টের মধ্যে যে ভ্যালুটা ছিল, কতটুকু ভ্যালু ছিল আমার এক্স টেস্টের মধ্যে, বলেন তো? 30%, না? হ্যাঁ, 30%। তাহলে কতটুকু ভ্যালু আমার 2100, 30% আমি যদি ও, দেখি, তাহলে আমার 700। এই যে 638টা মানে পেশেন্টের ডেটা। ঠিক আছে, 638টা পেশেন্টের ডেটা দিয়ে আমি পরে কি করব, ইভালুয়েট করব যে আমার মডেলটা ট্রেন হলো কিনা, মডেলের প্রিসিশন ঠিক আছে কিনা, ওটা রিকল ভ্যালুসটা হ্যাঁ, কি, এগুলো আমি ভাববো। প্রেডিকশনের মাধ্যমে, প্রেডিক্ট করার মাধ্যমে দেখছেন যে যে ট্রেন্ড হ্যাঁ, হলো কিনা, হইলো তাই তো? কিনা এবং হওয়ার রেজাল্টটা আমার, ও ঠিক মতন অ্যাকচুয়াল ভ্যালুর উপরে বেস করে ওর প্রিডিক্টেড আউটপুটটা কি দিচ্ছে, ওইটাকে আমি ইভালুয়েট করব মডেলটাকে। যেটা বেস্ট মডেল হবে সেটাকে আমি ওই মডেলটাকে আমি ইউজ করবো, আর হচ্ছে আমার যে ডিভাইসটা ইউজ করব বা যে ওয়েব অ্যাপ্লিকেশনটা ইউজ করব, তার ফ্ল্যাশ এপিআইতে বা ফ্ল্যাশ মেমোরিতে আমি মডেল, ওই ট্রেন মডেলটা ইউজ করব। তখন সে যে কোনো ডেটা সেন্সর থেকে গেলেই সে বলে দিতে পারবে যে ওকে, এটা ফেটাল হেলথ, এটা ফেটাল হেলথ না, এই কন্ডিশন এই। এখন আসেন ভ্যালিডেশনটা কি দেখেন, আমি টেস্ট সাইজের এই যে এক্স ডেটাতে কত ছিল, 638টা রো ছিল, তাই না? এখন আমি বলছি যে এক্স টেস্ট এবং ওয়াই টেস্ট এই আচ্ছা আচ্ছা, দুটো একটু এক সেকেন্ড। হ্যাঁ, টেস্টের মধ্যে কোন অংশটা নিচ্ছেন, যে অংশটা আপনি মানে প্রেডিক্ট করার পরে যে অংশটা মানে ইফেক্টিভ বা এই ধরনের, সেই অংশটাকে টেস্টের মধ্যে নিচ্ছেন না, নাকি আমি তো এখনো প্রিডিক্ট করি নাই, আমি আসলে ও, ভ্যালুগুলো তো আগেই স্প্লিট করতেছি, প্রিডিকশন তো করব পরে। আগে আমি আলাদা করে নিই পুরো ডেটা সেটকে, আমি ভেঙে ভেঙে নিছি, এই যে এক্স হচ্ছে আমার ইনপুট, ওকে। ওয়াই হচ্ছে আমার হ্যাঁ, আউটপুট। পুরোটাকে আগে ট্রেন টেস্ট স্প্লিট দিয়ে আমি চারটা ভেরিয়েবলে নিয়ে গেলাম, যে আমি এক্স ট্রেনে নিয়ে গেছি 70%, এক্স টেস্টে নিয়ে গেছি কত, 70%। 30%। ওয়াই ট্রেনের হ্যাঁ, মধ্যে আমার মানে ওয়াই ট্রেনের জন্য 70%, ওয়াই টেস্টে 30, এক্স ট্রেনে 70, এক্স টেস্টে 30। তার মানে কি হলো, পুরো ইনপুটটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম, আবার পুরো আউটপুটটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম। ক্লিয়ার? ওকে স্যার, চারটা সেটা ভাগ ঠিক হইলো। আছে। হ্যাঁ, এখন আমি আবার টেস্টটাকে কি করতেছি, আবার আমি চারটা ভাগে ভাগ করতেছি। ওই যে 70%-এর যে ভ্যালু আমার এক্স টেস্টের ভ্যালু, এই ওয়াই টেস্টে আমার কত, 638টা আসছে। তাইলে আমার এই এক্স টেস্টেও আসছে হচ্ছে 638টা, ওয়াই টেস্টেও কিন্তু আমার 638টা ভ্যালু আছে। তার 50% এখন আমার চলে যাবে হচ্ছে এই ভ্যালিডেশনে। এক্স এর ইনপুটের জন্য একটা আলাদা ভেরিয়েবল, আবার আউটপুটের জন্য একটা আলাদা ভেরিয়েবল আমি করছি। ক্লিয়ার? যেটা আমি মডেলটা ট্রেন্ড হয়েছে কিনা সেটার ভ্যালিডেশনটা চেক দিব। এই যে ওকে। এক্স ভ্যালিডেশনে দেখেন, ওই ওই যেইটা আমি টেস্টের জন্য রাখছি তার অর্ধেক হয়ে গেছে, 50% আমি দিছি। এই যে আমি 50% মানে টেস্ট সাইজের যতটুকু আমার সাইজ, এই এক্স টেস্ট এবং ওয়াই টেস্টের যে সাইজ, তার 50% আমি রাখবো হচ্ছে এই এক্স ভ্যালিডেশন এবং ওয়াই ভ্যালিডেশনের মধ্যে। ক্লিয়ার? আর বাকি 50% রাখবো এটার মধ্যে। তার মানে টেস্ট ভ্যালুগুলোকেও আমি এখন আরো দুই ভাগে ভাগ করে ফেলছি, যাতে করে আমি ভ্যালিডেশন এবং টেস্টিং করতে পারি আমার মডেলটা, প্রত্যেকটা মডেলটাকে ধরে ধরে। এই পর্যন্ত আপনি দেখতে থাকেন, দেন আপনার হচ্ছে আমরা আবার সামনের দিকে থার্ড সেশনে আমরা প্রত্যেকটা মডেলের ভ্যালুগুলোকে একটু ইভালুয়েট করব। এখন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা বেশ কিছু মডেলস আমরা একটা ভেরিয়েবলের মধ্যে লিস্ট করে ফেলছি। এই মডেলসগুলো সবকটাই হচ্ছে এক্সিস্টিং মডেলস, এবং এই মডেলসগুলোর জন্য এগুলোর রেজাল্টগুলোকে আমরা ইভালুয়েট করব, মডেলগুলোকে ফিট করব। এই জন্য একটা রেজাল্ট লিস্ট নামে একটা ভেরিয়েবল, একটা অ্যারে, ফাঁকা অ্যারে ইনিশিয়ালাইজ করে নিছি। এবং এই লুপটা এখান থেকে শুরু হয়ে এই লুপটা একদম এই পর্যন্ত, এই পুরো লুপটা রান করবে, যেখানে প্রতিটা রেজাল্টস একটা একটা করে ফ্রেম আকারে আমার হিস্ট্রিতে যোগ হতে থাকবে, রেজাল্ট লিস্টে অ্যারেতে যোগ হতে থাকবে।
প্রত্যেকটা মডেলের জন্য। এখন প্রথম থেকে যদি আমি একটা একটা করে মডেলসের থেকে মডেলের নাম, মডেল নেমে নিব, একটা করে মডেল নিব, মডেলসটা রান করার শুরুর যে স্টার্টিং টাইম, আমার কথা কি শোনা যাচ্ছে? ইমেল একটু রেসপন্স করেন, আমার কথা কি শোনা যাচ্ছে? মেবি আমার এখানে ভাইব্রেন্ট হচ্ছে। জি স্যার, শোনা যাইতেছে স্যার। আচ্ছা, সো আলটিমেটলি এই স্টার্টিং টাইম মডেল যখন শুরু হচ্ছে সেটার টাইম আমি স্টার্ট করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এবং মডেলটাকে আমি ফিট করলাম যেটা অ্যাজ ইউজাল। এবং ট্রেনিং এর ট্রেনিং এর জন্য আমি এক্স ট্রেন এর মডেল দিয়ে প্রেডিক্ট করে প্রেডিকশন ভ্যালু এখানে রেখে ওই ট্রেনিং এর স্পেসিফিক ট্রেনিং এর যে ডেটা, সেটার অ্যাকুরেসি, মিন স্কোয়ার, প্রিসিশন, রিকল, F1 স্কোর, প্রত্যেকটা জিনিস আমি বের করলাম। সেম ভাবে ওয়াই টেস্টের ভ্যালু দিয়ে এই যে এক্স টেস্টের যে ভ্যালু, সেটাতে আমি ওয়াই টেস্টের প্রেডিকশন ভ্যালু বের করে আমি অ্যাকুরেসি স্কোর, মিন স্কোয়ার স্কোর, প্রিসিশন স্কোর, রিকল স্কোর, F1 স্কোর, এগুলো প্রত্যেকটাই হচ্ছে রিসার্চের ইভালুয়েশন স্কোর, সেগুলো আমি বের করলাম। এবং ওয়াই ভ্যালিডেশন প্রেডিকশনের জন্য দিয়ে এক্স ভ্যালিডেশনের ভেরিয়েবলের ডেটা দিয়ে আমি অ্যাকুরেসি, ভ্যালিডেশন সব কিছু বের করলাম। এবং এই প্রত্যেকটা হচ্ছে ওই লিস্টের মধ্যে আমি অ্যাপেন্ড করছি। অলরেডি তো আমি অ্যাপেন্ড ফাংশন দেখাইছি। অ্যাপেন্ড করা মানে হচ্ছে ইনসার্ট করা, তার মানে এই রেজাল্ট লিস্ট নামে যে আমি এমটি অ্যারেটা নিলাম, সেখানে প্রথম মডেলের নাম ধরলাম লজিস্টিক রিগ্রেশন, তার ট্রেনিং অ্যাকুরেসি, তার টেস্ট অ্যাকুরেসি, সব তো ভেরিয়েবলের মধ্যে আছে। ভ্যালিডেশন অ্যাকুরেসি, টাইম যখন শুরু হয়েছে, মানে লাস্টের টাইম মাইনাস স্টার্ট টাইম, যে ভেরিয়েবলে আমি টাইমটা রাখছিলাম ওইটা করে সিপিও টাইমে দেখাবে। ভ্যালিডেশন, মিন স্কোয়ার, ইরোর, প্রিসিশন, রিকল, F1 স্কোর, সব কিন্তু একটা মডেলের জন্য আমার অ্যাপিয়ারেন্ট হয়ে যাবে ওই অ্যারের মধ্যে। ট্রেনিং সেটের মধ্যে ঠিক কত ফোল্ড ক্রস ভ্যালিডেশন করব, এটা কি কোনো স্পেসিফিক রুল আছে স্যার? না, না, ক্রস ভ্যালিডেশন ডিফারেন্ট থিংস। আমি মডেলকে যখন ট্রেন করতেছি, আমি যদি ট্রেন টেস্ট স্প্লিট করি, সেখানে কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি 70% দিয়ে ট্রেন করতেছি আর 30% দিয়ে টেস্ট করতেছি। তা টেস্ট ভেরিয়েবল, ট্রেন ভেরিয়েবল আমি আলাদা আলাদা করে ডাটাকে স্প্লিট করে আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে ফেলাই দিচ্ছি। আর ফ্লট মানে ফোল্ডিংটা হচ্ছে, ক্রস ভ্যালিডেশনের ফোল্ডিংটা হচ্ছে যে আমি একটা ডাটা সেট নিলাম, এই ডাটা সেটের আমি যদি বলি হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে 5, তাইলে সেই পুরো ডাটা সেটটাকে 5টা ভাগে ভাগ করে ফেলবে। কথা বুঝতে পারছি? ক্রস ভ্যালিডেশনে তাই 5টা ভাগের মধ্যে সে একটা ভাগকে ট্রেন করবে, বাকি 5টা ভাগকে সে টেস্টের জন্য রাখবে। আবার সে হচ্ছে 2টা ভাগকে দিয়ে ট্রেন করবে, বাকি 3টা ভাগকে সে টেস্টের জন্য রাখবে। এইভাবে করতে করতে সে আবার এই 4টা দিয়ে ট্রেন করবে, আর একটা ভাগকে সে টেস্টের জন্য রেখে দিবে। এইভাবে সে ক্রস চেক করবে। সো এই ক্রস ভ্যালিডেশনের টেকনিক আবার ডিফারেন্ট। ঠিক আছে? ইমেল, আমরা আমরা ক্রস ভ্যালিডেশন করব, নাকি আমরা ট্রেন টেস্ট স্প্লিট করে আমার মডেলকে ট্রেন করব, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে নিজের কাছে। ক্রস ভ্যালিডেশন আমি কিন্তু এখানে দেখাই নাই। ঠিক আছে? সো ম্যাক্সিমাম প্রি ট্রেন্ড মডেল তো আবার ডিফারেন্ট জিনিস। এখানে কোনোটাই কিন্তু প্রি ট্রেন্ড মডেল না। এখানে কিন্তু সবকটা মডেল ক্লাসিফায়ার। প্রি ট্রেন্ড শব্দটা আসে হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে যখন আমরা ইউজ করি তখন। সো 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন ইউজ করছে যারা, তারা আসলে মূলত ওই মডেলটাকে ট্রেন করার জন্য সে কে এর ভ্যালুটা সেট করে দিছে। ওইটা আপনি যখন আপনার কোনো একটা প্রোগ্রাম যখন করবেন, আমার শেখানো শেষ হলে আপনার কোনো প্রোগ্রামে যদি কনফিউশন থাকে, তাহলে আপনি ক্লাস শুরুর আগেই আপনার কোডটা আমাকে শেয়ার করবেন, যে আপনার স্ক্রিনটা আমাকে শেয়ার করবেন, করে আপনার প্রবলেমটা আগে আমি আপনাকে সলিউশন করে দিব, দেন আমি আমার ক্লাস স্টার্ট করব। আমি এখানে সিম্পল যেইটা দিয়ে একজন ডেটা সায়েন্টিস্ট খুব ইজিলি তার মডেলকে ট্রেন করাতে পারে, আমি সেই অ্যাপ্রোচটা দেখাচ্ছি। ক্রস ভ্যালিডেশন অ্যাপ্রোচ কিন্তু আমার ট্রেন টেস্ট স্প্লিটের চেয়ে ডিফারেন্ট অ্যাপ্রোচ, মডেল ট্রেনের ডিফারেন্ট অ্যাপ্রোচ। ঠিক আছে? আচ্ছা, সো আমি এখন যেটা বলতেছিলাম, আপনি আজকে ক্লাস শেষ হলে আপনি দরকার হলে আপনি স্ক্রিন শেয়ার করেন হিমেল।
তাহলে আমি যখন এই মডেলটা রান করাচ্ছি তখন এই রেজাল্ট লিস্টের মধ্যে সে একটা একটা করে মডেলকে, পুরো একটা মডেলের জন্য কিন্তু আমার এই পুরো সেট অফ লাইন্স কিন্তু কাজ হচ্ছে। আমার টেস্ট ভ্যালু, ট্রেনের ভ্যালু, প্রত্যেকটার অ্যাকুরেসি, প্রত্যেকটা প্রিসিশন বের করার পর প্রতিটা হচ্ছে একটা লিস্ট আকারে তৈরি হয়ে যাবে ওই অ্যারের মধ্যে। এবং এইভাবেই লুপটা এখানে এসে বারবার এই লুপটা প্রত্যেকটা মডেলকে নিবে, এখান থেকে একটা একটা করে মডেলকে নিবে এবং একটা একটা করে মডেলকে রান করাবে, এবং রান করে একটা ডাটা ফ্রেম আকারে আমার রেজাল্টস ডিএফ নামে একটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমি রেখে দিচ্ছি। এই অ্যাপারেন্ট করে করে আমি কিন্তু রেজাল্ট লিস্টে রাখতেছি। লাস্টে শুধু আমি রেজাল্ট লিস্টটাকে ডাটা ফ্রেম আকারে রেজাল্ট ডিএফ এর রেখে আমি প্রিন্ট দিয়ে দিচ্ছি। সো আমি যখন রেজাল্ট ডিএফটা দেখতেছি তখন আমি দেখতে পারতেছি আমরা যে একটু আগে লজিস্টিক রিগ্রেশনের জন্য আমরা যে টেস্টিং অ্যাকুরেসিটা পাইছি, ওইখানে যেটা পাইছিলাম সেটা কিন্তু টেস্টিং অ্যাকুরেসিই ছিল। কিন্তু এক্সট্রা এখানে দুইটা জিনিস আমি বের করলাম, একটা হচ্ছে ট্রেনিং অ্যাকুরেসি, একটা হচ্ছে ভ্যালিডেশন অ্যাকুরেসি। ট্রেনিং অ্যাকুরেসিটা হচ্ছে কি মডেলটা কতটুকু ট্রেন্ড হচ্ছে, অ্যাকুরেটলি ট্রেন্ড হচ্ছে কিনা। আর ভ্যালিডেশন হচ্ছে যেটা ট্রেন্ড হয়েছে সেখানে আমি ওই ভ্যালিডেশন ডেটা দিয়ে চেক দিচ্ছি যে ও কি ভ্যালিডভাবে ওই মডেল ট্রেনটাকে সে ইভালুয়েট করতে পারতেছে কিনা। আর টেস্টিং অ্যাকুরেসি হচ্ছে আমার ট্রেন করা যে মডেল ফিট হয়েছে সেখানে আমি প্রিডিক্টেড করার জন্য এক্স টেস্টের ভ্যালু ইউজ করতেছি, করে আমি টেস্টিং অ্যাকুরেসি বের করতেছি। এই প্রত্যেকটা অ্যাকুরেসির একটা ফর্মুলা আছে। আমি যদি প্রত্যেকটা ইভালুয়েশনের ফর্মুলা একটু দেখি যে একটা ইভালুয়েশন করার জন্য ইভালুয়েশন ম্যাট্রিক্সের ফর্মুলাগুলো কি। ছোট ছোট পেপার থেকে ছোট ছোট জিনিস আসছে। এটা যাবে না, খুব ছোট। এই যে এইখানে খুব একটু ভালো করে বোঝা যাচ্ছে যদি এটা ইজিলি আসলে ইয়ে হয়। আমরা যে ট্রু পজিটিভ ফলস পজিটিভ শিখলাম সেইখান থেকেই আসলে অ্যাকুরেসিটা আসে। অ্যাকুরেসি হচ্ছে ট্রু পজিটিভ আর ট্রু নেগেটিভ ভ্যালুস গুলো তো হচ্ছে আমার ট্রু ভ্যালুস ডিভাইডেড বাই অল ভ্যালুস, সেটা হচ্ছে আমার অ্যাকুরেসি দিবে। ঠিক এই ঘটনাটা আমার টেস্টিং ভ্যালুর জন্য ও একটা ভ্যালুস বের করবে এবং ভ্যালিডেশনের জন্য একটা ভ্যালু বের করবে, এবং এই মডেলটা রান করাইতে তার কতটা সময় লাগতেছে, স্টার্ট টাইম এন্ডিং টাইমের একটা, যারা রিসার্চ করে তারা কিন্তু আসলে মিন স্কোয়ার ইরোর যেরকম প্রয়োজন, মডেলটা ট্রেন্ড হচ্ছে কিনা, কতটুকু তার ইরোর রেশিও ট্রেন্ড হওয়ার সময় সেই ভ্যালুটা লাগে, এবং সিপিও টাইম, তার টাইমিং কতটুকু মডেল ট্রেন্ড হওয়ার সময় সেটাও কিন্তু প্রয়োজন। এবং তার প্রিসিশন মানে টেস্ট করার পরে তার যে প্রিসিশনটা আসলো, তার রিকল ভ্যালুটা আসলো, তার F1 স্কোর ভ্যালুটা আসলো। এবং এখানে দেখবেন আমি এখানে প্রিসিশন রিকল স্কোর ভ্যালু কিন্তু সব কয়টাই দিছি কিন্তু আমার ট্রেন প্রিসিশন, ট্রেন রিকল, ট্রেন F1 স্কোর। বাট কোনো না কোনো পেপার মডেল ট্রেন নিয়ে কাজ হয়, কোনো না কোনো পেপার হচ্ছে টেস্ট প্রিসিশন, টেস্ট রিকল নিয়ে কাজ হয়, বেসড অন ওই পেপারের আসলে ফোকাসটা কি। তো আমি এখানে যারা হচ্ছে রিসার্চ এরা বা আন্ডারগ্রেড থিসিস বা পোস্ট ডক করতেছে বা পিএইচডিতে, তাদেরকে আমি বলবো যে আপনি এখানে ট্রেন প্রিসিশন না দিয়ে আপনি টেস্ট প্রিসিশন দেখেন, টেস্টের রিকল দেখেন, কারণ আপনার কাছে তো টেস্টের মানে প্রিসিশন স্কোর, রিকল স্কোর, F1 স্কোর সব কিছুই তো এই ভেরিয়েবলের মধ্যে আছে। দেখলে আপনি আপনার মতন করে প্রপোজ মডেলটাকে আপনি বলতে পারবেন ওকে আমার এই টাইপসের ডেটার জন্য এই যে র্যান্ডম ফরেস্টটা আমার হচ্ছে 95% টেস্টিং অ্যাকুরেসি দিছে, এবং এটা ট্রেনিং অ্যাকুরেসি ছিল 100%, কিন্তু টেস্ট করতে গিয়ে দেখলাম যে 5% ড্রপ করছে। তার মানে সে 5% কিন্তু টাইপ 1 বা টাইপ 2 ইরোর হয়েছে, এবং সেক্ষেত্রে তার ট্রেন করার সময় মিন স্কোয়ার ছিল 0.07।
তার মানে সবার চেয়ে কিন্তু মোটামুটি 0.07 কম। 0.05ও কিন্তু আবার আরেকটা আছে যে গ্রেডিয়েন্ট বুস্টিং ক্লাসিফায়ার, সে কিন্তু 96% থ্রো করছে এই ফেটাল হেলথের মাল্টি ক্লাস ডেটা সেটের জন্য। কেন করছে? যখন আমি এটার ক্লাসিফায়ারের অ্যাপ্রোচগুলো ভাঙবো, দেখবো, তখন আমি বুঝতে পারবো। সো আপনাদের এই এখন কাজ হচ্ছে নেক্সট ক্লাসে আমি যেটা করাবো সেটা দেখে আসা, এবং আজকে আমি যে মডেলগুলো সম্বন্ধে আপনাকে আইডিয়া দিলাম এবং যে কোডটুকু করলাম সেই কোডটা ভালো করে বোঝার পরে যদি কোনো কনফিউশন থাকে সেটা আমার সাথে ডিসকাস করা। নেক্সট 4টা ক্লাসে মানে 7, 8, 9, 10, এই 4টা ক্লাস কিন্তু আমাদের সুপারভাইজ ডেটা নিয়ে আমরা আরো 2-3টা প্রোডাক্ট করব। সো এই প্রোডাক্টগুলো দেখেন, আজকে আমি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কিছু কনসেপ্টও দিয়ে দিচ্ছি আপনাদের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। সো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে যাওয়ার আগে আমাদের ডেটাটা যেহেতু আহ, একটা ডিফারেন্ট একটা ডাইমেনশনে আমাদের ডেটাটা ছিল, সো আমি যদি ডিএফ নিউ ডেটার মধ্যে যদি আমি ফেটাল হেলথের ইয়েটা একটু দেখি, ফেটাল হেলথের যদি ভ্যালুস কাউন্টগুলো দেখি। ভ্যালুস কাউন্টে কি আমরা শুধু ভ্যালুস কাউন্ট লিখলেই তো চলে আসে? ইস্যু। ও সরি, ভ্যালু কাউন্টস। ওকে, একটা কোশ্চেন আসছে, স্যার মনে হয় সিনট্যাক্স এরর জন্য হয়েছে। হ্যাঁ, ওইটাই তো, ওই মানে ভ্যালুস লিখছিলাম আমি, ভ্যালুস কাউন্টস থেকে ভ্যালুস কাউন্ট দিলে হয়তো হবে। হ্যাঁ, ওই তো ভ্যালু কাউন্টস ফাংশনটার নাম। ওকে, আমি যেটা আসলে আলোচনা করতেছিলাম যে আমার তো ওয়ান ছিল 1655, 295, 176, তো এটাকে আমি যদি অগমেন্টেড করি, সো অগমেন্টেশন একটা অ্যাপ্রোচ, যেটা হচ্ছে আমি একটু আজকে দেখাই দিই, তারপর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে আমরা ঢুকবো। অগমেন্টেশনের অ্যাপ্রোচটা হচ্ছে মূলত আমি ডাটা সেটকে taking increasing training set by creating modified copies of data set is existing sample. So not only increasing, আমি ডিক্রিজ করেও অগমেন্টেশন করতে পারি। সো আমার আসলে ডাটা সেটটাকে ম্যানিপুলেশন করা, আমি এটা আগেও দেখাইছিলাম যে আমরা অগমেন্টেড কিভাবে করব। সো আমি একটু ফেটাল হেলথের যে আমরা সিনট্যাক্স মানে কাউন্ট প্লট করছিলাম, এই সি বর্ণের কাউন্ট প্লট করে আমরা আসলে আহ, এই ডেটাটাকে আমরা দেখি ডিএফ আমাদের মিল ডেটাটা এই। সো আমাদের ফেটাল হেলথের কন্ডিশন হচ্ছে এরকম। তো এইটাকে আমি একটু আগে ব্যালেন্স করব, অগমেন্ট করে আমি এটা ব্যালেন্স করব। সো এটার জন্য আমরা হচ্ছে কিছু স্যাম্পল তৈরি করব, কারণ হচ্ছে আমাদের যেহেতু কিছু ইমব্যালেন্স ডেটা সেট আছে, সো আমাকে হয় 2-এর স্যাম্পল বা 3-এর স্যাম্পল বানাইতে হবে। সো আমি যে অগমেন্টেশন অ্যাপ্রোচ দেখাইছিলাম লাস্ট ক্লাসে, সো ওই ম্যানিপুলেটিং এর বাইরে একটা মানে প্রসেস আছে, সেটা হচ্ছে রিস্যাম্পল তৈরি করা। এটাও সাইকিট লার্নের একটা লাইব্রেরি। রিস্যাম্পল, আমি অন্য আরেকটা স্যাম্পল দেখে আমি রিস্যাম্পল তৈরি করতে পারবো, বা আপ স্যাম্পলিং করতে পারি। মানে আমি বাড়াইতে চাচ্ছি, এখানে 2-এর ভ্যালুটাকে আমি একটু বাড়াবো, 3-এর ভ্যালুটাকে একটু বাড়াবো। সো দেখি আমরা আপ স্যাম্পলিং যদি আমরা করি, অথবা রিস্যাম্পলিং করতে পারি বুটস্ট্র্যাপিং করে, মেথড জাস্ট জেনারেট স্যাম্পলস, যেটা স্যাম্পলস তৈরি করে। সাপোজ আমি বললাম হচ্ছে
আমার ডিএফ এই নিউ ডেটার আমি বললাম হচ্ছে এইগুলো সব ডিএফ নিউ ডেটা আগে করি স্যাম্পল। ওকে, আমার এই ডিএফ নিউ ডেটার যে ফেটাল হেলথ সেটা ইকুয়ালস টু 1 যেগুলো, সেগুলো আমি ডিএফ 1 এর মধ্যে আমি একটা ভেরিয়েবলে নিয়ে আসতাম ম্যানিপুলেট করে। আবার ডিএফ নিউ ডেটার ফেটাল হেলথে যেগুলো 2 এর সমান সেগুলো আমি 2-তে নিয়ে আসলাম। তার মানে আমার এই যে প্রায় অলমোস্ট 1600 কাছাকাছি ভ্যালু কাউন্ট, মানে 1, সেগুলো সব ডিএফ 1-এ। আর যেটা হচ্ছে আমার 300-র কাছাকাছি সেগুলো হচ্ছে ডিএফ 2-তে। আর রেস্ট অফ দ্য যেগুলো সেগুলো ডিএফ 3-তে আমি নিয়ে আসলাম। সো আমি এখন এটাকে বলে কিন্তু আমি রিস্যাম্পলিং মেথড করতেছি। তো ডিএফ 1টা যদি আমি দেখি দেখবো যে 1655টা, এবং এইখানে যদি ফেটাল হেলথের দিকে তাকাই এখানে কিন্তু আর 2 3 বলে কিছু নাই, সব কিন্তু আমার 1। ঠিক আছে, আমি কিন্তু এটা অগমেন্টেশন একটা অ্যাপ্রোচ শিখাচ্ছি, রিস্যাম্পলিং করা। আবার যদি আমি ডিএফ 2টা দেখি, এই যে ডিএফ 2 ভেরিয়েবলটার মধ্যে কিন্তু এখন আমার 295টা। তার মানে ওই রো গুলাই আছে যেগুলোর হচ্ছে ক্লাস হচ্ছে আমার 2। ঠিক আছে, আচ্ছা। আরেকটা ভাবে যদি আমরা স্যাম্পলিং করতে চাই, আমি ডিএফ 3টাকে যদি এবার দেখি যে এইটার মধ্যে কি আমার এই যে 176টা রো আছে। এখন আমি মেশিন লার্নিং ক্লাসিফায়ার দিয়ে অলরেডি আমি একটা ভালো অ্যাকুরেসি পাইছি, সে র্যান্ডম ডেটা নিছে স্যাম্পল সাইজ 42 দিয়ে। সো আমার কোনো ইস্যু হয় নাই, প্রবলেম হয় নাই। কিন্তু যদি আমরা আরো বড় বিগ ডাটা নিই, আর যদি মানে মেশিন কোনো কারণে, মানে ও যদি কোনো একটা স্পেসিফিক ডেটা দ্বারা ট্রেন্ড হয়ে যায়, তখন কিন্তু আর টেস্ট ডেটা দিলে সে আসলে প্রেডিক্ট করতে পারে না। সো এই জন্য আমরা এই রিস্যাম্পলিংটা করি। সো এখন রিস্যাম্পলিংয়ে আমি দেখলাম এতটুকু যে আমার ডিএফ 1 ডিএফ 2 ডিএফ 3 স্পেসিফিক ডেটা চলে আসছে। এখন আমি যদি এটাকে বাড়াইতে চাই, একটু আমরা খুব ভালো করে খেয়াল করব। আমি অ্যাপ্লাই করব রিস্যাম্পলিং। এই অ্যাপ্রোচটা হচ্ছে ম্যানুয়াল অ্যাপ্রোচ। এন স্যাম্পলস, এখানে ডিএফ 1 ডেটা সেটটাকে আমি এন স্যাম্পলস র্যান্ডম স্যাম্পল নিব, যে 300টা স্যাম্পল আমি নিব। এবং 300টা স্যাম্পল কিন্তু আমি ডিএফ 1-এ ইনপুট আউটপুট সব সহ নিচ্ছি। ঠিক আছে, এবং রিপ্লেস করে দিব ট্রু। র্যান্ডম স্টেট আমি 123ও নিতে পারি, 32কেও নিতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু 300 নিছি 3 বারে নিয়ে নিবে আর কি। সো এই n samples এ নাম্বার অফ স্যাম্পলস জেনারেটেড এক্সিস্টিং স্যাম্পল অফ ডিএফ 1, র্যান্ডম স্টেট ইজ সিড নাম্বার, ইট ক্যান বি এনিথিং, এটা যে কোনো কিছুই হইতে পারে। সো ডিএফ 1-কে আমি কিন্তু আপ স্যাম্পল করতেছি না, আমি কিন্তু ডাউন স্যাম্পল করতেছি। হ্যাঁ, সো আমি ডিএফ 1 আপ স্যাম্পল না লিখে আমি এখানে জাস্ট স্যাম্পল লিখি। সো এই হচ্ছে রিস্যাম্পল ফাংশনের কাজ, আমি একটা দেখালাম। তাহলে আমার ডিএফ 1 থেকে র্যান্ডম সে 300টা ভ্যালু ডিএফ 1 স্যাম্পলে নিয়ে আসলো। ক্লিয়ার? এখন যদি আমি ডিএফ 1 স্যাম্পলটা দেখি, এই যে ডিএফ 1, সরি, ডিএফ, আমাকে সাজেস্ট করেন। ডিএফ 1 স্যাম্পলটা যদি দেখি দেখবো যে এখানে এখন ওই 1600 ডেটা থেকে সে র্যান্ডম এই যে 300টা ডাটা সে নিয়ে আসছে। আমি ডাউন স্যাম্পল করছি। হ্যাঁ, আমি এটা কমাইতে পারি, যেহেতু আমার অন্যান্য ডাটা সেটগুলো 300-র কাছাকাছি আছে। সো আমি একে একটু কমাই নিয়ে আসলাম, যেটা আমার হইতেছে গিয়ে আহ, আমার ওই ডিএফ 2 এবং ডিএফ 3-র সাথে আমার ম্যাচ করলো। কারণ আমি আসলে বাড়াইতে গেলে তো আমি যদি আপ স্যাম্পল করি তাহলে কিন্তু আমার জন্য এটা জেনারেট করতে হবে ডেটা। সো আমার জন্য ডাউন স্যাম্পল করলে কি হবে, অরিজিন ডেটাটাই আমি পাবো। সো যার কারণে আমি এখন কি করব, এই আমার যে স্যাম্পলিং হইলো, এই নট ক্যান বি ইনক্রিজ বাট অলসো ক্যান বি ডিক্রিজড। আমরা একে শুধু ইনক্রিজ মানে ডিক্রিজই করতে পারি না, আমরা ইনক্রিজও করতে পারবো বুটস্ট্র্যাপিং মেথড অ্যাপ্লাই করে। আচ্ছা, এইবার আমি যেই স্যাম্পলটা বানাইলাম, আমার ডিএফ 1 স্যাম্পল, এই স্যাম্পল আর ডিএফ 2-তে যেগুলা ভ্যালু ছিল আমার প্রায় 300টার কাছাকাছি, ডিএফ 3-তে ছিল 200-র কাছাকাছি, এগুলা মিলে আমি একটা ভেরিয়েবল বানাইলাম, সেটা নাম হচ্ছে ফ্যাটাল ডিএফ 1। এখন এই ভেরিয়েবলটা যদি আমি দেখি, এবং এই ভেরিয়েবলের এখানে কিন্তু 771টা রো আছে। এখন আমি এই ভেরিয়েবলের যদি আমি ভ্যালু কাউন্ট করি, ঠিক আছে,
এটা যদি ভ্যালুস কাউন্ট করি তাহলে আমি কিন্তু দেখতে পাবো যে এটা হচ্ছে স্পেসিফিক DF1 এর। আমি এটার আরো স্পেসিফিক হচ্ছে আমার ফ্যাটাল হেলথের ভ্যালুস। আমি একটু আগে যেভাবে ভ্যালু কাউন্ট করছিলাম এটা বারবার আমার ভুলে যাচ্ছে, এইটাই নিয়ে আসি তাইলে আমার জন্য বার চার্ট দিয়ে দেওয়ার সুবিধা হবে। পুরো ফ্যাটাল হেলথ, আচ্ছা। এইখানে হচ্ছে কিন্তু আমার এই ডিএফ, যেটা আমার ছিল হচ্ছে DF1, এই স্যাম্পল, এটা ছিল হচ্ছে আমার ওই যেটা স্যাম্পল করা ডেটাটা। তাহলে আমি নিব হচ্ছে ফ্যাটাল DF1। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমার কনক্যাটিনেট করা তিনোটা ভ্যালুসই আছে। এই যে ফ্যাটাল DF1 এর মধ্যে 771টা, মানে আমার DF1 স্যাম্পল যেটা করলাম 300টার মতন, DF2 DF3 তিনোটা মিলাই কিন্তু আমার এখন একটা ডাটা সেট হইলো। যেই ডাটা সেটটা হচ্ছে আমার এই ফ্যাটাল DF1 এর মধ্যে আছে। এটাকে যদি আমি কাউন্ট প্লট করি তাহলে আমি দেখতে পাবো যে হ্যাঁ, এখন কিন্তু আমার ডেটা 1 2 3 অলমোস্ট কাছাকাছি আছে। এখন আমি এই ডেটাটাকে যদি ট্রেন করি, সো আমরা যেই ট্রেনিং অ্যাপ্রোচ আজকে দেখলাম, লজিস্টিক রিগ্রেশন দেখলাম, দেন আমরা আরো কিছু ভ্যালুস দেখলাম, সেগুলো হচ্ছে আমরা বাসায় এইভাবে অগমেন্ট করে নিজের একটা ডাটা সেটের উপর অ্যাপ্লাই করব। আর আমরা নেক্সট ক্লাসে মেশিন লার্নিং এর যে অ্যালগোরিদমস গুলো, এইগুলা দিয়ে যেভাবে আমরা আউটপুট গুলো বের করলাম, ইভালুয়েশন ম্যাট্রিক্স গুলো একটু আমরা বাসায় দেখব, যাতে আজকে যেভাবে কোশ্চেন অ্যান্সার হয়েছে, ইন্টারাক্টিভ হয়েছে, সেম নেক্সট ক্লাসে প্রথম দিকেই আমরা একটু জয়েন করব। করলে দুইটা কাজ আমরা করব, একটা হচ্ছে যে আমরা শিখলাম সেগুলো নিয়ে একটু আলোচনা হইতে পারে বা প্রবলেমগুলো নিয়ে আলোচনা হইতে পারে। আরেকটা হচ্ছে কারো যদি নিজের রিসার্চ করতে গিয়ে কোথাও যদি মনে হয় যে এই জায়গাটা আমার সাথে ডিসকাস করা দরকার, দেন এটা অলসো ওয়েলকাম, আমার সাথে ডিসকাস হইতে পারে। ওকে, আমি একটা জিনিস একটু আজকে দেখাই দিই, সেটা হচ্ছে যে এখানে কিছু আমি লিখে দিলাম, যেহেতু আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে ঢুকবো। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে আমরা যতগুলো মেশিন লার্নিং মডেল শিখছি, সেই মডেলগুলো হচ্ছে আলটিমেটলি কোনো না কোনো একটা ম্যাথমেটিক্স অ্যালগোরিদম। সো এই ম্যাথমেটিক্স অ্যালগোরিদম গুলো যদি আমরা সার্চ দিই, এই লজিস্টিক রেগ্রেশন, আমরা যদি ম্যাথমেটিক্স অ্যালগোরিদমটা দেখি, লজিস্টিক রিগ্রেশনের ম্যাথমেটিক্সটা কি? লজিস্টিক রিগ্রেশনের ম্যাথমেটিক্সটা হচ্ছে এইটা, একটা সিগময়েড ফাংশন, যেখানে আমার কোনো বায়াস ভ্যালু থাকে এবং এক্সপোনেনশিয়াল ভ্যালু থাকে, যেখানে কোনো একটা ভ্যালু আমার ইনপুট ভ্যালুর উপর ডিপেন্ড করে। এই যে এখানে যে এক্সটা আমি দেখতে পারতেছি, এই এক্সটা ভ্যালু হচ্ছে যেই ভ্যালু আমি ইনপুট দিব। খুব ভালো করে সবাই স্ক্রিনে দেখি, ইনপুটের ভ্যালুগুলো যখন আমি মডেলকে ট্রেন করাচ্ছি, যেটা বারবার সজীব ভাই বলতেছিল, যে আমরা যখন মডেলকে ট্রেন করাচ্ছি তখনই কিন্তু আমরা আমাদের এই ইয়েগুলো ইউজ করতেছি, মডেলগুলো ইউজ করতেছি, এক্সিস্টিং মডেলগুলো। এবং এক্সিস্টিং মডেলগুলো যখন করতেছি, তখন কি হচ্ছে? তখন হচ্ছে ইনপুটের ভ্যালুগুলোকে এই অ্যালগোরিদমটা যেভাবে প্রপোজ করা হয়েছে, কেউ না কেউ লজিস্টিক রিগ্রেশনটা প্রপোজ করছে এবং সে বলছে এটা রিগ্রেশন ডাটার জন্য ভালো কাজ করে। সে 0 এবং 1কে প্রপোজ করে। কিভাবে করে? ইনপুটগুলোকে এখানে বসায়, বায়াস 1 একটা ভ্যালু সেট করা থাকে, সেটার সাথে মাল্টিপ্লাই হয়ে বায়াস 0 একটা ভ্যালু সেট করা থাকে, যেটা করে এক্সপোনেনশিয়াল ইনভার্সের একটা ভ্যালু থেকে এখান থেকে একটা ভ্যালু হয়ে ওয়াইয়ের মানটা আসে। অ্যাপ্রক্স 1-এর কাছাকাছি হলে এটা ট্রু, আর যদি সেটা 0-এর কাছাকাছি হয় তাহলে হচ্ছে ফলস। এই যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন, এই ভ্যালুগুলো যখন আপনারা এখানে পড়বেন যে কিভাবে অ্যালগোরিদমটা কাজ করে, যারা রিসার্চার তারা তখন কিন্তু এই অ্যালগোরিদমের ভিতরে লগের জায়গায় আপনি ইচ্ছা করলে এক্সপোনেনশিয়াল দিয়ে চেঞ্জ করে দেখতে পারেন যে আলটিমেটলি এটা ক্যালকুলেটিং লস বা কস্ট ফাংশনটা কেমন হয়। সেম ভাবে আমার যেহেতু ভালো আসছে র্যান্ডম ফরেস্টে, তাহলে এখন আপনি এই র্যান্ডম ফরেস্ট একটু দিয়ে দেখতে পারেন যে আমার ম্যাথমেটিক্সের অ্যালগোরিদমটা কেমন।
র্যান্ডম ফরেস্টে কেন এত ভালো আসলো, যেহেতু আমি মাল্টি ক্লাস আমি ইউজ করছি, তো র্যান্ডম ফরেস্ট হচ্ছে একটা এনসেম্বল লার্নিং অ্যাপ্রোচ, যেটার মধ্যে বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেটিং মেথড এবং র্যান্ডম ফিচার সিলেকশন মেথড আছে। তার মানে র্যান্ডম ফরেস্ট ইউজ করলে আমার কিন্তু এক্সট্রা ভাবে কিন্তু আরএফই ফিচার সিলেকশন, এই যে একটু আগে কোশ্চেন করছিল ইমেল যে স্যার ওভারফিট হচ্ছে একটা মডেল আমি কিভাবে বুঝবো, আপনি ফিচার সিলেকশনও করলেন, আরএফই মেথড করলেন অথবা ইউনিভ্যারিয়েট করলেন, করার পরে ওই মডেলটা আবার ট্রেন করলেন হচ্ছে র্যান্ডম ফরেস্ট দিয়ে, তাহলে কি হইলো, মডেল কিন্তু দুইবার ফিট হইলো, একবার ফিচার সিলেকশনে কিন্তু সে অলরেডি ফিট হয়েছে, আবার যখন আপনি র্যান্ডম ফরেস্ট চালাচ্ছেন তখন সে কিন্তু নিজে থেকে আবার র্যান্ডম ফিচার সিলেক্ট করে কিন্তু সে অ্যাগ্রিগেট ব্যাগিং মেথডে সে কিন্তু মডেলটার ইনপুটগুলোর উপর বেস করে সে কিন্তু আউটপুটটাকে ডিটেক্ট করতেছে। তাহলে এই যে ডাবল ফিচার সিলেকশন হয়ে গেল, একটা আপনি করলেন একটা মডেল করলো, তখনই কিন্তু মডেলটা ওভারফিট হয়ে যায়। সো ল্যাক অফ আওয়ার নলেজ, স্যার রিসার্চাররা এই জানে না। এই স্যার এই জিনিসটাই স্যার আমি ভুল করছিলাম স্যার। মানে এখন ক্লিয়ার এক্স্যাক্টলি, হয়েছে স্যার, আমি দুইবার ফিট করে ফেলছিলাম। এক্স্যাক্টলি। সো আমি আমি ওই জন্যই বললাম যে আমার সাথে যখন আপনি মানে কাজ করবেন বা পড়বেন, তখন আপনার কাজগুলো নিয়ে আমার সাথে ক্লাসের শুরুতে যখন দেখাবেন, তখন আপনাকে আমি বলে দিব যে কোন ম্যাথমেটিক্সটা, এই ঘটনাটা কিন্তু আবার আপনার লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে হবে না বা অ্যাডাবুস্টের ক্ষেত্রে হবে না, কারণ এক্সজিবি ক্লাসিফায়ার বা কেএনএন অ্যালগোরিদম আমি তো ম্যাথমেটিক্স জানি। এখন আমি যখন শিখছিলাম তখন আমি আসলে ওই ম্যাথমেটিক্সের ব্যাকগ্রাউন্ডটা দেখছিলাম বিধায় আমার মডেলকে আমি ওভারফিট হইতে দেই নাই। কিন্তু আপনি জানেন না বিধায় হয়তোবা আজকে যেভাবে আমি র্যান্ডম ইউজ করা শিখাইলাম, আপনার মতন ধরেন সব রিসার্চাররা এইভাবে র্যান্ডম ইউজ করলে সে কিন্তু এরকম একটা কি ডাটা শিট পেয়ে যাবে। এই যে একটা ডাটা ফ্রেম পেয়ে গেল, সে কিন্তু একসাথে প্রায় 13টা মডেল অ্যাপ্লাই করে সে কিন্তু বলে ফেলতে পারতেছে যে আমার এই মডেলে এমন, এই মডেলে এমন, এই মডেলে এমন, এই মডেল খারাপ, এই মডেল ভালো। দেন ফাইনালি সে কিন্তু প্রপোজ করতেছে আবার নিজে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা নিজে একটা মডেল তৈরি করলো, মডেলের নাম হচ্ছে সাপোজ হিমেল মডেল। ওকে, হিমেল মডেলের অ্যালগোরিদম কেমন, সে কোনো একটা ম্যাথমেটিক্স আপনি প্রপোজ করলেন যে এই ম্যাথমেটিক্সটা ফিচার ইলিমিনেটও করবে, আবার হচ্ছে সে হয়তোবা ক্রস ভ্যালিডেশনও করবে। এখন ক্রস ভ্যালিডেশন এবং ফিচার সিলেকশন দুইটা যদি আপনি কোনো মডেলের মধ্যে ঢুকাই দিতে পারেন হিমেল, তাহলে এটা কিন্তু একটা কিউ 1 জার্নাল হবে। এটা মাত্র আপনার সাথে গল্প করতে করতে আমার মাথায় আসলো, কেউ কিন্তু আজ পর্যন্ত এটা করে নাই, যে ক্রস ভ্যালিডেশন দিয়ে যে আমি মডেলকে ট্রেন করতেছি, সেখানে কিন্তু আমার স্প্লিট করা লাগে না ডেটাকে, ট্রেন টেস্ট স্প্লিট মডেল কিন্তু আর ইউজ করা লাগে না। আমি সরাসরি এমন একটা মডেল প্রপোজ করব যে প্রথমে হচ্ছে ফিচার এলিমিনেট করবে, দেন সে হচ্ছে ক্রস ভ্যালিডেট করবে। কোন মডেলে করবে, আমি ধরেন ফোল্ডিং দিয়ে দিলাম হচ্ছে সাপোজ 10 ফোল্ডিং দিয়ে দিলাম, ফোল্ডিংও কিন্তু আবার কেন আমি 10 দিব, কেন আমি 5 দিব, এটাও কিন্তু আমাকে জাস্টিফাই করতে হয়। 5 দেয় হচ্ছে যদি আপনার ফিচারের মানে আলটিমেটলি আপনার ফিচারের যদি দেখা যায় যে কলাম আপনার ম্যাক্সিমাম কলাম, অনেক কলাম হয়, তখন আপনার ফোল্ডিংটা যত কম দিবেন তত ভালো। আর যদি কলাম বেশি হয়, আপনার ইনপুটস যদি বেশি হয়, তাহলে ফোল্ডিং বেশি দিলে কিন্তু মডেল আবার ওভার ট্রেন্ড হয়ে যাবে। ঠিক আছে, সো এই জন্য ওভারফিট দিতে হয় যদি কলাম কম থাকে, মানে ইয়ে কে ফোল্ডিং বাড়ায় দিতে হয় যদি ইনপুটস কলাম বা ইনপুট ফিচার্স কম থাকে, আবার কমায় দিতে হয় যদি আমার ইনপুট ফিচার্স বেশি থাকে। ঠিক আছে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবো মডেল বানানোর সময়ও। নিজে একটা মডেল প্রপোজ করলাম, আমার কিউ 1 জার্নাল হয়ে যাবে। যেমন আমার এখন রিসেন্ট আমি একটা কিউ 1 জার্নালের আমি রিভিউয়ার, পিআরজে কম্পিউটার সায়েন্স ইউএসএ। সো আমি যখনই কেউ বলে যে দিস ইজ আ নোবেল মডেল, তখনই আমি আসলে চাপড়ায় ধরি যে এটাকে তুমি নোবেল বললা কি উদ্দেশ্যে। যদি আসলেই ম্যাথমেটিক্যালি সে প্রুফ করে যে না ঠিক আছে, যে ওর মধ্যে তুমি কে ফোল্ডিং করছো, আবার দেখা গেছে যে কোন টাইপসের ডেটা সেটের জন্য তুমি নোবেল বলতেছো, এটাও কিন্তু প্রপোজ করতে হয়। সব ধরনের ডেটা সেটের জন্য আমার এই মডেল নোবেল, তাইলে এটা রিজেক্ট খাওয়া যাবে। ঠিক আছে, সো আচ্ছা স্যার, হ্যাঁ, ডাটা অ্যাকুমুলেশনটা থেকে কি করছেন আমি জানি না। ডাটা অগমেন্টেশনটার মধ্যে আমরা হচ্ছে যে আমি একটা ম্যানুয়াল পদ্ধতি শিখাইলাম। একটা তো হচ্ছে যে আমি অটোমেটিক ডেটা অগমেন্টেশন করতে পারি, যেটা আমি 4 নম্বর ক্লাসে দেখাইছিলাম। আর আজকে দেখাইছি হচ্ছে যে আমি
আমার যে ডিএফ নিউ ডেটার মধ্যে আমার যে মানে এক নর্মাল ফেটাল হেলথের কন্ডিশন ভালো এরকম আছে প্রায় আমার 1600 ডেটা। তো এর মধ্যে আমি চিন্তা করছি আমার দুই আছে হচ্ছে মাত্র 300, আর খুব বাজে অবস্থা পেশেন্ট এমন আছে মাত্র 200-র কাছাকাছি। তো একে যদি একটু কমায় নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, আমার পুরো ডাটা সেটটা কিন্তু মানে একটা লেভেলাইজড ডাটা থাকবে। ঠিক আছে, মেশিন এখান থেকে বেশি স্যাম্পল নিয়ে ফেলবে এমন সুযোগ থাকবে না। যদিও আমি উপরে ইউজ করার সময় যেহেতু র্যান্ডম স্টেট দিছি 42, যার কারণে কিন্তু আমার মেশিন র্যান্ডমলি নিছে, কিন্তু ডেটা সেট যখন অনেক বড় থাকে আর অনেক বেশি ডিফারেন্স থাকে ক্লাসগুলোর মধ্যে, তখন হচ্ছে এই মেথডটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেটা কি, আমি মানে আমার ক্লাসের এই ফেটাল হেলথের ওয়ান ক্লাস যেগুলো, সেগুলোকে আমি আলাদা করে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিছি। টু ক্লাসের যেগুলো, হ্যাঁ, সেগুলোকে ডিএফ টুতে আরেকটা ভেরিয়েবলে রাখছি। ডিএফ থ্রি ক্লাসের যারা, সেগুলোকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। কথা আচ্ছা কি স্যার, বুঝতে এমনি পারছেন? কথায় এমনি অগমেন্ট, অগমেন্ট কথাটার মানে তো ইনক্রিজ, ইনক্রিজ মানে augment। তো আপনি ডাটা সাইজ কি বাড়াচ্ছেন নাকি কমাচ্ছেন ওই না, এই এইটাই তো। ডাটাটা নিয়ে? না না, আপনি একটা জিনিস খেয়াল করেন, অগমেন্টেড অ্যাপ্রোচ। দেখেন, আপনি যেটা বললেন সেটাই আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। অগমেন্টেশন অফ ডেটা সেট, দেখেন, ডেটা অগমেন্টেশন artificially expands machine learning training sets by creating modified diverse variations, এনে বহুত কথা লিখছে, এটার দরকার নেই। এইখানে আপনি এখানে অগমেন্টেশন মানে যে আমি, অগমেন্টেশন অ্যাক্ট, এই যে গুড, augmentation is the act or process of increasing the size, amount, value or strength or smoothing, হ্যাঁ। এই যে ইনক্রিজিং দ্য সাইজ, এটা অগমেন্টেশনকে বলছি, বাট আমি যদি অগমেন্টেশন রিস্যাম্পলিং করি, আমি ইনক্রিজ করব না, আমি ডিক্রিজ করব, তাহলে সেটাও তাইলে করতে পারেন নাকি? তাইলে আমি করতে পারি। এই কোন মেথডের মাধ্যমে করতে পারি, সেই মেথডটাই আমি এখানে ইউজ করছি, আপনি ভিডিওটা দেখবেন। সেই মেথডটার নাম হচ্ছে রিস্যাম্পল। সেখানে আমি কি করতে পারবো, এন স্যাম্পল যদি বলে দেই যে তুমি ওইখান থেকে র্যান্ডমলি 300টা বা 400টা নাও, তাহলে কিন্তু সে ওইখান থেকে র্যান্ডম স্যাম্পল নিয়ে সে ওই 1600 থেকে 300টা নিয়ে নিবে। নিয়ে দেন আমি ওইটাকে কি করছি, আমার ডিএফ ওয়ানটাকে আমি একটা রিস্যাম্পলিং করলাম, দেন ডিএফ টু এবং ডিএফ থ্রি যেমন ছিল তেমনই রেখে দিলাম। শুধু আমি কি করছি, ডিএফ টু এবং ডিএফ থ্রিকে এই যে কনক্যাট করছি, যেটা পান্ডার একটা ফাংশন, একসাথ করছি করে, এবার আমি ফেটাল হেলথ ডিএফ ওয়ান নামে যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাকে দিয়ে আমি মডেলকে ট্রেন করাতে পারি। এটা আমি বলছি। ঠিক আছে। কন্ট্যাক্ট করছেন তখনই তো বোধহয় একটু বাড়ে যাচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে না না নাকি? না না না, ইনক্রিজ, ও, ইনক্রিজ না, আমি এখানে র্যান্ডম স্যাম্পলস নিছি, 300টা স্যাম্পল নিছি ডিএফ আচ্ছা ঠিক ওয়ান আছে। থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওভারফিটিং এর কথাটা কি বলতেছেন স্যার? রিডিউস ওভারফিটিং, এই কাজ করলে রিডিউস ওভারফিটিং কি বললেন, যে আচ্ছা, দুইবার নাকি এটা কম বেশি হ্যাঁ, করেন? ওইটাই হচ্ছে যে আপনি ভিডিওটা দেখলে দেখবেন, হিমেল আমাকে একটা জায়গায় কোশ্চেন করছিল যে আমি একটা মডেল ওভারফিট হয়ে যাচ্ছে, এটা বোঝার ওয়েটা কি। তো বোঝার ওয়ে হচ্ছে, আমি যে মডেল দিয়ে আমার ডেটাটাকে ট্রেন করতেছি, যে মডেলটাকে দিয়ে মানে যে অ্যালগোরিদমটাকে দিয়ে ট্রেন করতেছি, হ্যাঁ। ওই অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। যেমন র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদমটা কাজই করে হচ্ছে, সে নিজে থেকে যে কোনো ডেটা সেট থেকে সে র্যান্ডমলি ফিচার সিলেক্ট করে, করার পরে সে বুটস্ট্র্যাপ করে সে ব্যাগিং করে মানে অ্যাগ্রিগেট করে ফেলে ডেটার ইনপুটগুলোকে। তাহলে আপনার ইনপুট যদি আপনি শুরুতে একবার মানে যদি আরএফই বা ইউনিভেরিয়েট বা যে কোনো ফিচার সিলেকশন মেথড যদি অ্যাপ্লাই করে ফিচার সিলেক্ট করে, ওই সিলেক্টেড ফিচারকে যদি আবার আপনি র্যান্ডম ফরেস্ট দিয়ে যদি রান করান, তাহলে এটা কি দুইবার ফিচার সিলেকশন হয়ে গেল না? ও, হ্যাঁ হ্যাঁ। তাহলে আচ্ছা। এখন আপনার তো নিজের মডেল না, আপনি যখন আরেকজনের মডেল দিয়ে মেশিনকে ট্রেন করবেন, তখন আপনাকে ওই মডেলের অ্যালগোরিদমটা বোঝাটা খুব জরুরি।
ঠিক আছে। আমি এখানে আজকে কি করছি, আমি এখানে আজকে র্যান্ডম যত ধরনের মানে মানে যত ধরনের মডেল দিয়ে পেপার এ যাবৎকালে হইছে সব মেশিন লার্নিং এর মডেলগুলো আমি একবারে রান করাইছি। যারা আমার এই ক্লাস করছে বা যারা মেশিন লার্নিং এ টুকিটাকি কাজ করছে এর আগে, তারা এই ক্লাসটা দেখলে আমাকে কমেন্ট করতে পারবে যে এতগুলো মডেলকে একবারে একটা ছোট্ট ফাংশন থিওরি লুপ চালায় আমি ট্রেনিং, টেস্ট, ভ্যালিডেশনস, কম্পিউটার প্রসেসিং টাইম, মিন স্কোয়ার এরর, প্রিসেশন রিকল সব একসাথে নিয়ে আসছি। এবং প্রিসেশন রিকল F1 স্কোর আনছি কিন্তু ট্রেনিং ট্রেনিং মডেল ট্রেনিং ডাটা ভ্যালুর উপরে। এখন যদি মডেল টেস্টিং ডেটা ভ্যালুর উপরে আপনি প্রিসেশন রিকল বা F1 স্কোর আনেন, সেটা এক ধরনের আর্টিকেল হবে। আর যদি আপনি ট্রেনিং মডেলের উপরে যদি আবার প্রিসিশন রিকল আনেন, সেটা আরেক ধরনের আর্টিকেল হবে। এটা মডেল বেসড মানে আর্টিকেল হবে। আর যেটা টেস্টিং হয় সেটা হচ্ছে ইভালুয়েশন বেসড আর্টিকেল হয়। তো আমি আজকে দেখাইলাম ইভালুয়েশন করার প্রসেস, দেখাইলাম মডেলের অ্যালগোরিদমগুলো কিভাবে ম্যাথমেটিক্যালি কাজ করে, আমি 3-4টা দেখাইছি, আপনারা আরও ডিপে যাবেন। দেখাইলাম ডেটা অগমেন্টেশন প্রসেস, আমি সরাসরি অগমেন্টেড ক্লাসিফায়ার ইউজ করেও করতে পারি, ইনক্রিজ করতে পারি। বাট ইনক্রিজই যে আমি সবসময় করব, অনেকে যেটা করে কি ডাইরেক্ট মডেল রান করে, ভাই অগমেন্টেশন মডেল আছে একটা, ওটা রান করলে অগমেন্টেড হয়। ইমেজ যখন করাবো তখন আমি দেখাবো। সো ওইটা আমি করব কি না আগে আমাকে আসলে বুঝতে হবে ডেটা দেখে। সো আজকে আমি 3টা লিঙ্ক দিয়ে যাচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বোঝার আগে আপনাকে অ্যাক্টিভেশন ফাংশন সম্বন্ধে আইডিয়া জানতে হবে। মেশিন লার্নিংগুলো তো ফিক্সড অ্যালগোরিদম, এখন এই অ্যালগোরিদমের উপর আপনি ম্যাথমেটিক্স রেডি করে আপনি নিজে একটা মানে মেশিন লার্নিং মডেল তৈরি করতে পারেন। আবার সেইভাবে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেল তৈরি করতে গেলেও আপনাকে একটু দেখতে হবে অ্যাক্টিভেশন ফাংশন কিভাবে কাজ করে, অপটিমাইজার কিভাবে কাজ করে। আমি এগুলো একটু মানে আলাদাভাবেই দিচ্ছি। হ্যাঁ, দেন অপটিমাইজার কিভাবে কাজ করে এটা একটু দেখতে হবে। দেন হচ্ছে আপনাকে দেখতে হবে ওয়াই আর অপটিমাইজার ইন ডিপ লার্নিং, কেন আসলে অপটিমাইজারটা কাজ করে। এবং অপটিমাইজারের যে গ্রাফিক্যাল ইমপ্লিমেন্টেশন ওয়ার্ডগুলো আপনার কাছে অনেক নতুন, যার কারণে আমি এটা আজকে গেলাম না। বাট আপনারা এই লিঙ্কগুলো খুব ভালো করে দেখবেন, এই লিঙ্কগুলো দেখবেন। নেক্সট ক্লাস আসলে 7 নম্বর ক্লাস আমাদের শুরু হবে আসলে এক্সিস্টিং মডেলসের সাথে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মধ্যে আসলে বেটার কোনটা, বা সবসময় কি বেটার হবে নাকি বেটার করানোর সুযোগ আছে, এই বিষয় নিয়ে আমাদের 7th ক্লাস কথা হবে আর কি। সবাই ভালো থাকবেন, আজকের মতন এখানে শেষ করি আর কি। মেসেজ দিতে তো। হুম। ও একটা মেসেজ ছিল ভ্যালুস কাউন্ট থেকে, ভ্যালুস কাউন্ট এটা ইনক্রিজ ডেটা সেট সাইজ, রিডিউস ওভারফিটিং, এটা একটু ইয়েতে দেন, আমি ভয়েস দিয়ে দিচ্ছি, এখন কেটে যাবে। রিডিউস ওভারফিটিং, ইমপ্রুভ, সেভ কস্ট, টাইম, মোস্টলি না, আমি চ্যাট জিপিটি থেকে দিয়েছি স্যার, দেখতে ডাটা অগমেন্টেশন it যেটা is mostly in machine learning but it's parts of আপনি মূলত তো